ওকে, স্টার্ট করি। তাহলে রেশিও প্রপোর্শনে আমরা প্রথমে কিছু জিনিস, বেসিক জিনিস কিছু শিখে নিয়ে তারপরে এর কিরকম অ্যাপ্লিকেশন বা ম্যাথস হয় সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। সাপোজ একটি নাম্বার অ্যালজেব্রিক নাম্বার যার ভ্যালু সাপোজ 10, বি একটি নাম্বার যার অ্যালজেব্রিক ভ্যালু, একটি অ্যালজেব্রিক নাম্বার সাপোজ তার ভ্যালু হচ্ছে 20। যদি আমরা এটাকে রিপ্রেজেন্ট করি যে এ ইস টু বি এর ভ্যালু কত হবে, তখন আমরা এটাকে লিখি বা এ অনুপাত বি বলা হয় এটা, এ অনুপাত বি। এটাকে আবার লেখা হয় এ বাই বি হিসেবে। তার মানে এ বাই বি, এর ভ্যালু যদি 10 হয়, বি এর ভ্যালু 20, তাহলে এর ভ্যালু 10 হলে বি এর ভ্যালু 20, মানে আমরা বলবো এটা এ বাই বি ইকুয়ালস টু 10:20। এবার একটা জিনিস যেটা হচ্ছে যে যখনও কোনো রেশিওতে আমরা এটা ডিভাইড, কাটলে আমরা দুটোকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে পারি। কেউ চাইলে এটাকে 10 দিয়ে ডিভাইড করতে পারে, কেউ চাইলে 5 দিয়ে ডিভাইড করতে পারে। যদি 10 দিয়ে ডিভাইড করি, এটা থাকে আমার 1, এটা হয় 2, দ্যাট মিনস এটার ভ্যালু দাঁড়ায় 1/2। কখনো কখনো এইটার উপরেই আমাদের পুরো চ্যাপ্টার চলবে, যে আমরা কোন নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করব, কোন নাম্বার দিয়ে ডিভাইড করব, তার উপরেই কিন্তু পুরো ম্যাথসের চ্যাপ্টারটা। হ্যাঁ, কোনো একটা নাম্বারকে হয় কখনো ডিভাইড করতে হতে পারে, কখনো লিমিটেড নাম্বার দিয়ে ডিভাইড করতে হতে পারে। সাপোজ, আচ্ছা, কেউ যদি 5 দিয়ে ডিভাইড করে তাহলে উপরে থাকবে 2, আর 5 দিয়ে ডিভাইড করে থাকলে নিচে থাকবে 4। তাহলে এ বাই বি এই অঙ্কটার জন্য বা এই ভ্যালুটা বেরোলো আমার 10 দিয়ে কেটে এ বাই বি এর ভ্যালু 1/2। তাহলে আমি কি দেখলাম, উপরেরটাকেও যা দিয়ে ডিভাইড করেছি নিচেরটাকেও সেম নাম্বার দিয়ে ডিভাইড করেছি। কোন অঙ্কে দরকার পড়তে পারে যে উপরটাকেও সেম নাম্বার দিয়ে গুণ করলে, কোন একটা নাম্বার দিয়ে গুণ করলে নিচেরটাকেও সেম নাম্বার দিয়ে গুণ করতে হবে। তাহলে বুঝতে পারলাম, এখানে আমরা ছোট করে লিখলাম এ বাই বি এর ভ্যালু হচ্ছে 1/2। সাপোজ কোথাও এবার আরেকটি অ্যালজেব্রিক ভ্যালু, সাপোজ সি এর ভ্যালু আমার 15 আর ডি এর ভ্যালু আমার 30। তাহলে সি বাই ডি যদি আমি বার করি, সি বাই ডি দ্যাট মিনস হবে 15/30। সব থেকে ছোট যদি আমি করি, তাহলে 15 দিয়ে ডিভাইড করলে উপরে থাকে 1, 15 দিয়ে ডিভাইড করলে নিচে থাকে 2। তাহলে আমি দেখলাম যে সি বাই ডি এর ভ্যালুটা এখানে আমি পেলাম 1/2। এবার এই হলো আমার রেশিও বা অনুপাত। তাই প্রপোর্শন কি জিনিস? প্রপোর্শন হচ্ছে যখন দুটো রেশিওর ভ্যালু সেম হয়ে যাবে, দ্যাট মিনস এ বাই বি এর ভ্যালুও হাফ আর সি বাই ডি এর ভ্যালুও হাফ, তখন আমি দেখছি যে দুটো রেশিওর ভ্যালু যখনই সমান হয়ে যাবে, দ্যাট মিনস আমি তখন লিখতে পারি এ বাই বি এরও যা ভ্যালু, সি বাই ডি এরও ভ্যালু। তাহলে তখন বলবো এটাকে দে আর ইন প্রপোর্শন। যখন দুটো রেশিওর ভ্যালু সেম হয়ে যাবে তখন বলবো কারা কারা প্রপোর্শন, দ্যাট মিনস এ, বি, সি আর ডি এগুলো কি আর ইন প্রপোর্শন। এই হচ্ছে আমার রেশিও আর প্রপোর্শনের বেসিক জিনিস। বলো, ঠিক আছে সবার? তাহলে আমরা প্রথমে কি দেখলাম, রেশিওতে কি হয়, দুটো নাম্বারকে সেম নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। একেও যদি ডিভাইড করি, একেও সেম নাম্বার দিয়ে ডিভাইড করতে হবে, এটা হচ্ছে রেশিওর জিনিস। আর প্রপোর্শনটা কি, যখন দুটো রেশিওর ভ্যালু সেম হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো প্রপোর্শন, দ্যাট মিনস দে আর ইন প্রপোর্শন। তাহলে আমি এখন অব্দি কি দেখলাম? স্যার প্রপোর্শনটা একটু বলবেন স্যার, কি বললেন? আরেকবার বলো। স্যার প্রপোর্শন যেটা রেশিও বুঝতে পারছি স্যার, প্রপোর্শনটা একটু কি বললেন বলবেন? বলছি দুটো রেশিওর ভ্যালু যদি সেম হয়ে যায়, যেমন ধরো আমি আরো একটা এক্সাম্পল নিই, কঠিন চাপের কিছু নেই, রিপ্রেজেন্টেশন এরকম, জাস্ট ধরো এক্স বাই ওয়াই, এটা ধরো 1/3 আছে। আবার কোথাও আমি পেলাম m/n, এই ভ্যালুটা যদি 1/3 হয়, তাহলে আমি বলি এরও ভ্যালু 1/3, এরও ভ্যালু যদি 1/3, তার মানে এই দুটো সমান, দুটো একই জিনিস। সেটা আমি লিখতে পারি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু m/n। দ্যাট মিনস আমি দেখলাম দুটো রেশিওর ভ্যালু যদি সেম হয়ে যায় তখন এটাকে লিখতে পারা যায় এক্স ওয়াই এম আর এন আর ইন প্রপোর্শন। এটা কিরকম? তাহলে আমি দেখলাম যখন আমরা এইভাবে লিখতে পারবো দুটো রেশিওকে, তখন আমি বলবো যে নাম্বার গুলো বা টার্মস গুলো এক্স ওয়াই এম এন আর ইন প্রপোর্শন। আবার উল্টো ভাবে বলা যায়, যদি এরা প্রপোর্শনে থাকে তাহলে এইভাবে লেখা যায়, ইনভার্সলি বা কনভার্সলি লেখা যায়। এটা মানে এটা লেখা যায়, যদি এটা থাকে তাহলে এটা লেখা যায়। তাহলে আমরা এইটার উপরে কি অঙ্ক আছে বা কি কোশ্চেন হয় সেটা একটু লিখি। একটা কোশ্চেন সাপোজ বলা হলো, find the third proportion, find the third proportion, so third না fourth লিখি, fourth proportion।
ফাইন্ড দ্য প্রপোর্শন। সাপোজ জিজ্ঞেস করা হলো ফাইন্ড দ্য প্রপোর্শন কার, একটা 25, একটা 40, একটা 60 এইরকম আছে। এবার জানতে চাইছে যে ফোর্থ যে প্রপোর্শন বা ফোর্থ যে নাম্বারটা বা ফোর্থ একটা কিছু থাকবে, এটা তো তিনটে, ফোর্থ চতুর্থটা জানতে চাওয়া হচ্ছে। সাপোজ কেউ বললো যে চতুর্থটা হচ্ছে এক্স, যদি কেউ ধরে নেয়, সাপোজ বলা হলো যে লেট দ্য ফোর্থ প্রপোর্শন বি এক্স, ধরে নিলাম এটা এক্স, এরই ভ্যালু বার করতে বলা হয়েছে। তাহলে আমি দেখলাম আগের অঙ্কটাই কি ছিল বা আগের থিওরেমে কি দেখলাম, যদি এক্স ওয়াই আর এম এন যদি প্রপোর্শনে থাকে, তাহলে প্রথম দুটো রেশিও, দ্যাট মিনস এক্স বাই ওয়াই যেরকম লেখা যায় এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এম বাই এন, এটা যদি প্রপোর্শনে থাকে তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে সেই রকম এরা প্রপোর্শনে যদি থাকে তাহলে আমি লিখতে পারি এই দুটো রেশিও, দ্যাট মিনস 25/40 ইকুয়ালস টু লিখতে পারি 60/x। এই হচ্ছে বাই ডেফিনেশন। তারপর ক্রস মাল্টিপ্লাই করব, এই কর্নার মাল্টিপ্লাই করলে 25 ইন্টু এক্স ইকুয়ালস টু 40 ইন্টু 60, তারপরে এক্স এর ভ্যালু আমার বেরিয়ে যাবে 40 ইন্টু 60 ডিভাইডেড বাই 25। বলো কারো কিছু বলার থাকলে। আচ্ছা, তাহলে এগোয় তাহলে তাহলে এক্স এর ভ্যালু আমি যদি ছোট করি, 5 দিয়ে কাটলাম, এটা 5 দিয়ে কাটলে 5 5 এ 25, 5 দিয়ে কাটলে 5 12 60, এটাও 5 দিয়ে ডিভাইড করলে 8, 8 ইন্টু 12, 8 12 96, 96 হচ্ছে এক্স এর ভ্যালু। তাহলে আমরা আনসারটা লিখবো, the fourth proportion is 96। এই আসে কোয়েশ্চেনে ফোর্থ না, চাই মিড প্রপোর্শন আর থার্ড প্রপোর্শন। ম্যাক্সিমামটা কোয়েশ্চেন আছে, তিনটে নাম্বার আছে। সাপোজ যদি তিনটে নাম্বার থাকে তাহলে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শন। সাপোজ আমি বললাম ফাইন্ড দ্য মিড প্রপোর্শন, মিড প্রপোর্শন, মিড প্রপোর্শন, মিড প্রপোর্শন চা হলো মিড প্রপোর্শন কার কার। সাপোজ একটা নাম্বার দেয়া আছে 25 আর 49 এইরকম যেন দেয়া আছে, তার মানে মিড প্রপোর্শনটার ভ্যালু বার করতে বললো, যে এই দুটোর মাঝখানে যে ভ্যালুটা থাকবে সেইটা বার করো। আমি ধরে নিলাম এর মাঝখানে এক্স আছে, তাহলে আমার তিনটে নাম্বার হয়ে গেল, একটা 25, একটা এক্স আর একটা এইটার ভ্যালু জানতে চাওয়া হলো। তাহলে ঠিক আগের মতোই প্রথম দুটো রেশিও যেমন আমরা করছিলাম এক্স ওয়াই এম এন, এইরকম থাকলে প্রথম দুটো রেশিও ইকুয়ালস টু দ্বিতীয় আর তৃতীয়টা রেশিও। সিমিলারলি প্রথম দুটো রেশিও যদি আমি করি 25/x, আর লাস্ট দুটো রেশিও যদি করি x/49, এই হচ্ছে আমার বাই ডেফিনেশন। এবার আমরা ক্রস মাল্টিপ্লাই করব, এক্স ইন্টু এক্স করলে এক্স স্কোয়ার, আর 25 ইন্টু 49 করলাম। এক্স এর ভ্যালু তাহলে রুট আন্ডার কি হবে 25, মানে আমি লিখতে পারি 25 ইন্টু 49। এবার আমরা একটা জিনিস জানি যে √25 এর ভ্যালু আমরা লিখতে পারি 5, আবার √49 এর ভ্যালু আমরা লিখতে পারি 7, কারণ 7 এর স্কোয়ার করলে 49, 5 স্কোয়ার করলে 5। তাহলে এখান থেকে বেরোবে 5 ইন্টু 7, এক্স এর ভ্যালু বা বেরিয়ে গেল 35, বা থার্ড মিড প্রপোর্শনটা আমার বের। এই হলো একটা টাইপ শিখলাম। কারোর প্রবলেম নেই তো? ওকে, এবার আমি নেক্সট টাইপে যাই। এখানে আমরা জাস্ট বাই ডেফিনেশনে কিছু অঙ্ক করলাম। সব থেকে বেশি যে কিছু অঙ্ক আছে যেগুলো আমরা ছোটবেলায় শিখেছি, ধরো বলা হলো a:b ইকুয়ালস টু 3:4, b:c ইকুয়ালস টু বলা হলো 5:7, c:d ইকুয়ালস টু সাপোজ বলা হলো 3:2, তাহলে বার করতে বলা হলো a:b:c:d এইরকম। এটা একটা করতে বলা হয়, এটা আমরা ছোটবেলায় যেভাবে শিখেছি সেভাবেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগে। এর থেকে বেটার আমি এক কাজ করি, প্রথমে ছোট একটা জিনিস এটা থাকলো, এটা আমি একটু পরে করছি। প্রথমে শুরু করলাম এই এক্স, সাপোজ একটা এক্সাম্পল অন্য, x:y = সাপোজ 3:2 আছে, আর y:z = আমার 5:7 আছে। তাহলে আমরা প্রথমে বার করব x:y:z বার করব। তাহলে আমরা এতক্ষণ অব্দি যা শিখেছি সেইভাবেও করতে পারি। ধরো এই কথাটার মানে হলো, আচ্ছা আমরা যেটা ছোটবেলায় করি, যে দেখো এইখানেও ওয়াই আছে সেটা হচ্ছে 2, এখানে ওয়াই আছে সেটা হচ্ছে 5, তাহলে এইখানে ওয়াই এর ভ্যালু 2, আবার এখানে ওয়াই এর ভ্যালু 5, দুটো দুই জায়গায় কখনো এক আলাদা হতে পারে না।
দুটো জায়গায় কিন্তু সেম করতে হবে, দুটো ইকুয়াল হতে হবে। তাহলে এইখানে ওয়াই এর ভ্যালু 2 হলে এইখানেও 2 করতে হবে। আদারওয়াইজ এখানে যদি 5 হয় তাহলে এইখানেও 2 এর ভ্যালু আমাকে 5 করতে হবে। তার জন্য আমরা এক কাজ করব, সেইটাকে দুটোকে ইকুয়াল করার জন্য দুটোকে ইকুয়াল করার জন্য আমি কি করব, দুটোকে ইকুয়াল করতে গেলে আমার কি করতে হয়, এই দুটোর লসাগু করে নাও। 2 আর 5-এর লসাগু, বা কারো অসুবিধা হলে এরকম ভাবে ভাবতে পারো লসাগু বাদ দিলাম, যে এইটাকে এটা দিয়ে বাদ দিয়ে গুণ করলাম আর এইটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলেই আমার হয়ে যাবে। তাহলে 5 2 10, 5 2 10। কিভাবে বুঝলাম কোনটাকে কি দিয়ে গুণ করতে হবে? এই 2 কে এই 5 দিয়ে গুণ করলাম আর এই 5 কে এই 2 দিয়ে গুণ করলাম। এবার একটা জিনিস আমি এটাও শিখেছি যে রেশিওতে কোনো পার্টিকুলার একটা নাম্বারকে কাটাকাটি করা যায় না বা একটা নাম্বারকে ছোট করা যায় না। যেমন আমি প্রথমে স্টার্টিং এ বলেছিলাম a/b যদি 10/20 হয়, আমি যদি কাটি তাহলে দুটোকেই কাটতে হবে, দুটোকেই 10 দিয়ে কেটে ছোট করতে হবে বা ডিভাইড করতে হবে। যদি মাল্টিপ্লাই করি তাহলে দুটোকেই মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি 5 দিয়ে প্রথমে শুধু অনলি 2টাকেই করতে পারি না, করতে গেলে আমাকে দুটোকেই করতে হবে। তাহলে এইটাকেও দুটোকেই করতে হবে। তাহলে দুটোকেই যদি মাল্টিপ্লাই করি আমার এটা দাঁড়াবে, হ্যাঁ এটা আমার দাঁড়াবে 3 5 15, 5 দিয়ে 10 মাল্টিপ্লাই করলাম, 3 5 15, 5 2 10, তারপরে 5 2 10, 7 2 14। তাহলে আমি দেখলাম আমার হাতে এলো এক্স এর ভ্যালু যদি 15 হয়, ওয়াই এর ভ্যালুও 10, ওয়াই এর ভ্যালু এখানেও 10, জেড এর ভ্যালু আমার 14। তাহলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড আমি বার করতে চাই। তাহলে এক্স এর ভ্যালু আমার হলো 15, এক্স এর ভ্যালু হলো 15, কারণ এই যে প্রথম এক্স ছিল এখানেও প্রথমে 15 আছে, এখানে ওয়াই, এখানে আমার 10, ওয়াই এর ভ্যালু 10 আর জেড এর ভ্যালু আমি করব কি 14। এই হয়ে গেল আমার এক্স ইস টু ওয়াই ইস টু জেড। তাহলে এইখানে আমি কি শিখলাম? আমি এইটা তো বার করা শিখলাম, এটা আমরা ছোটবেলাতেই জানতাম, কিন্তু আমার আর একটা দুটো জিনিস শিখলাম এখানে, যে দুটো জায়গায় ওয়াই এর ভ্যালু ডিফারেন্ট হতে পারে না, দুটো জায়গায় ওয়াই এর ভ্যালু কখনো ডিফারেন্ট হতে পারে না। আরেকটা জিনিস শিখলাম যে দুই যদি মাল্টিপ্লাই করি, করতে গেলে দুটোর সাথেই 2 মাল্টিপ্লাই করতে হবে, যদি 5 মাল্টিপ্লাই করি তাহলে দুটোর সাথেই আমাকে 5 মাল্টিপ্লাই করতে হবে। এই দুটো জিনিস আমার এখানে শিখলাম। এবার আরেকটা কথা, যে এই যে আমি মাল্টিপ্লাই করলাম, এই অঙ্কটাই আবার অন্যভাবে করা যায়, সেটা আমি কোন কার বিষয়বস্তু, যে আমরা এটাকে অন্যভাবে করব। তাহলে দেখি কিভাবে করা যায়। দেখো আমার হাতে ছিল এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু 3:2 আর ওয়াই ইস টু জেড ইকুয়ালস টু আমার ছিল 5:7। আমরা এইটাকে এক্স ইস টু ওয়াই ইস টু জেড বার করতে চাই, এক্স ইস টু ওয়াই ইস টু জেড বার করব। তাহলে আমি কি করব, প্রথমে আমার আছে এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই মানে 3:2, তাহলে আমি 3:2 লিখলাম। প্রথমে জেড নেই, তাহলে জেডটা ফাঁকা, কেউ এই জায়গায় কি লিখবো, কোন অঙ্কে যা ফাঁকা থাকলো সেইটাই ভ্যালু বসিয়ে দিলাম। অনেকের অসুবিধা হলো, বলছি দেখো জেডটা কি লিখলাম, এইখানে যে ভ্যালুটা থাকবে, যা ভ্যালু থাকবে, এখানে যদি 7 থাকতো আমি এখানে 7ই লিখতাম, এখানে যদি 8 থাকতো তাহলে আমি এখানে 8ই লিখতাম। কারণ ওপরটায় এক্স ওয়াই জেড নেই, শুধু এক্স এন্ড ওয়াই আছে, এক্স এন্ড ওয়াই বসালাম, জেডটা বাদ দিয়েছি, জেড এখানে নেই প্রথম লাইনটায়, তাহলে জেডটা এমন একটা ভ্যালু হবে যেটা তার আগের সংখ্যাকে ফলো করবে। এখানে 2 আছে তাই আমি এখানে 2 দিলাম, প্রথম লাইনটা হলো। পরের লাইনটা ওয়াই ইস টু জেড আছে, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু যদি 5 হয়, জেড এর ভ্যালু 7, ওয়াই ইস টু জেড আমি ভ্যালু বসাই, ওয়াই ইস টু জেড মানে ওয়াই এর ভ্যালু যদি 5 হয় আর সোজাসুজি 5 লিখলাম, ওয়াই এর ভ্যালু 5, জেড এর ভ্যালু 7, তাহলে আমি জেড এর সোজা 7 লিখলাম। এবার ঠিক আমি দেখছি যে এই লাইনটায় এই রোটাই এক্স নেই, এক্স যদি না থাকে তাহলে আমি কি ঠিক আগের মতো, আগেরটা যেমন জেড ছিল না তার আগের ভ্যালুটাকে নিয়েছিল, এখানে এক্স নেই তার মানে তার পরের ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, জাস্ট তারপরে বা জাস্ট আর আগে যা থাকবে ওটা বসিয়ে দেবো, হয়ে গেল আমার। এবার আমি কি করব, আমার কাজ শেষ, এবার এইগুলোকে মাল্টিপ্লাই করব। কি কি মাল্টিপ্লাই করব, এইটা উপরটার সঙ্গে এইটা, 3 × 5 যদি করি 3 5 15, 5 × 10 2 যদি করি, 5 × 2 যদি করি তাহলে হবে আমার 10, 2 × 7 যদি করি তাহলে 7 2 14। এই হলো আমার ফাইনালি ডিরেক্টলি আনসার, এক্স ইস টু ওয়াই ইস টু জেড। বলো কারোর অসুবিধে?
স্যার আমার অসুবিধা হয়েছে, আমি বুঝতে পারিনি। কোন জায়গাটা বুঝতে পারেনি বলা, লাইন বাই লাইন বলো। স্যার ওই যে হ্যাঁ স্যার, ওই প্রথমে 3 আর 2 এক্স আর ওয়াই এর মানটা বুঝতে পারছি, জেড এর মানটা স্যার প্রথমে যে আপনি 2 লিখেছেন না, ওটাই বুঝতে পারছি না। এইটা 2 লিখলাম কেন, কারণ এখানে হুম। 2 আছে তাই। এখানে যদি 7 থাকতো তাহলে এখানে 7 লিখে দিতাম। তার মানে যে ঘরটা ফাঁকা আছে তার আগে কি ভ্যালু আছে দেখে আমি বসিয়ে দেবো। এখানে 2 আছে তাই 2 বসিয়ে হুম। দিলাম। ওকে বাস, স্যার। স্যার 2 এখানে নিচেরটা 2 একটু বসে। বলুন, এক্স এর হ্যাঁ, ওইটা 5, নিচেরটা আচ্ছা এবার নিচে ফাঁকা। 7টা, নিচে 7টা নিচে ওই ছিল জেড এর 5 মানটা। ইস টু, হুম। দাঁড়াও, নিচের ভ্যালুতে, নিচের লাইনে এখানে দেখলাম y is to z equals to 5 is to 7, তার মানে y এর ভ্যালু 5, y এর নিচে 5 বসালাম, z এর ভ্যালু হুম। 7 তাহলে 7 বসালাম। শুধু এখানটা x নেই, তাহলে এইখানে আমি কি করব, তারপরে কি নাম্বার আছে সেটা বসালাম। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। তাহলে এখানে 5 দিলাম। বলো আর কার কোনো অসুবিধা হলে। এবার আমার কাজ শুধু মাল্টিপ্লাই করা, 5 3 15, 5 2 10, 7 2 14। এইবারই তোমরা এইটা করো, এইটা। আচ্ছা, এইটা করার আগে আগে আরো একটা আমি করতে দিই, তারপরে ওটা করো। ধরো আমি বললাম a is to b equals to 5 is to 7, b is to c equals to 3 is to 2, তাহলে আমরা বার করব a is to b is to 7। অ্যাপ্লাই করার চেষ্টা করো। স্যার 15 21 14। 15 21 14, আচ্ছা। তাহলে আমি এই ঠিক আগের মতোই বসাই, 5 is to 7, 5 is to 7 বসালাম। তাহলে এইটা আমার ফাঁকা আছে, আমি বলেছি যেটা ফাঁকা থাকবে তার আগের নাম্বারটা এখানে লিখবো, তাহলে আমি এই 7টা লিখে দিলাম এখানে, তাহলে এখানে আমি 7 লিখলাম, হয়ে গেল। এবার দ্বিতীয় লাইনে যাই, 3 is to 2, তাহলে বি এর ভ্যালু যদি 3 হয়, বসাই বি এর ভ্যালু 3, বি এর ভ্যালু 3 যদি হয় তার মানে বি এর সোজা বসালাম। সি এর ভ্যালু 2, সি এর সোজা 2 বসালাম। এখানে আমি কি বসাবো এই জায়গাটায়, এই জায়গাটায় বলো কি বসাই। হ্যাঁ, 3। 3, ইয়েস, 3 বসিয়ে দিলাম। 3 দিয়ে মাল্টিপ্লাই করব, 3 5 15, 3 7 21, 7 2 14। ওকে, ডান হয়ে গেল আমার। এবার ঠিক একই রকম আমি উপরের অঙ্কটা করার চেষ্টা করি। a is to b 3 is to 4 দেয়া আছে, আমার টার্গেট হচ্ছে Sir, এইটা 45 বার। is to 60 is to 84 is to হ্যাঁ, 64. একদম কারেক্ট, অনেকেই বার করে ফেলেছো। এবার আমি যাদের হয়নি তাদের জন্য একবার করে ধীরে ধীরে বলি। প্রথমে 3 is to 4 আছে, a এর ভ্যালু 3, b এর ভ্যালু 4, a এর ভ্যালু 3, b এর ভ্যালু 4, এই দুটো ঘর ফাঁকা। এই দুটো ঘর ফাঁকা মানে ঠিক একই রকম। এখানে এর জন্য এটা 4 বসলো, এর জন্য আবার এটা 4 বসলো, বসিয়ে দিলাম। তারপরেরটাই আমার বি ইস টু সি আছে, তার মানে বি এর নিচে নিচে বি এর ভ্যালু যদি 5 হয়, সি এর ভ্যালু 7, বি এর নিচে 5 বসালাম, সি এর ভ্যালু 7 বসালাম। এবার আমার দুই দিকে দুটো ভ্যালু ফাঁকা, যে দুটো ভ্যালু ফাঁকা আছে ওখানে ভ্যালু গুলো বসিয়ে দিই। কি করলাম, এখানে আমি বসাবো এইটা ফাঁকা, তার জন্য 5, এটার জন্য এখানে 7। এবার সি ইস টু ডি, সি ইস টু ডি মানে সি এর ভ্যালু 3 হলে ডি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3 হলে ডি এর ভ্যালু 2। এবার আমার যে দুটো ফাঁকা থাকলো সেই দুটো ভ্যালু বসিয়ে দিই। তার মানে এইখানে যদি 3 থাকে তার জন্য এখানে 3, ভ্যালু গুলো বসিয়ে দাও। এখানে 3 থাকলে এখানে 3, আবার এখানে 3, মাল্টিপ্লাই করবো এবার সবগুলো। 3 5 15, 3 5 15, 15 3 45, হয়ে গেল। 4 5 20 আর 3 হলো 60, হয়ে গেল। 3 7 21 ইন্টু 4 করলে আমার 84। তারপর 7 2 14, 4 14 56, এই হলো আমার আনসার। এগুলো কিন্তু একদম বেসিক জিনিস, যেগুলোর থেকে আমার ধীরে ধীরে অন্য চ্যাপ্টারে এগুলোর অ্যাপ্লিকেশন আমি ধীরে ধীরে দেখবো। ক্লিয়ার সবার? প্র্যাকটিস সেটটা আজকেই দিয়ে দেবো, তোমার প্র্যাকটিস সেটটা করো গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্র্যাকটিস সেটটা পাঠিয়ে দেবো। ওকে, তাহলে আমি নেক্সট টাইপে চলে যাই। এই টাইপ আমার শেখা হয়ে গেল। মুছি এটা। সবার ক্লিয়ার তো? কারো কোনো অসুবিধে? বর্ণালী কোনো প্রবলেম? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাপস দাস কোনো প্রবলেম? ওকে স্যার।
ওকে, ঠিক আছে। এবার আমি নেক্সট টাইপে চলে গেলাম। তাহলে আমরা দুটো টাইপ এখন শিখলাম, যেগুলো সব বেসিক স্যার চলছে। বলছি এবার একটা, হ্যাঁ বলো। স্যার এই ভ্যালুগুলো তো সিম্পলিফাইড ফর্মেই আছে, কিন্তু ধরুন ওই মাল্টিপ্লাই করে হ্যাঁ সিম্পলিফাইড ফর্মে যদি আনসার না আসে সেটা করে হ্যাঁ, নেব আমরা। করে নিতে হবে। ধরো কোনো অঙ্কে এইভাবে আনসার বার করা এরকম এসছে 45:65:65:75:90, এইরকম এসছে সাপোজ। তখন আমরা কি করব, এগুলো তো 5 দিয়ে কাটছে, তাহলে 5 দিয়ে আমি কেটে নেব। তাহলে 5 দিয়ে কাটলে 5, এটাও 5 দিয়ে ডিভাইড হয়, এটাও 5 দিয়ে ডিভাইড হয়। যদি কখনো দেখি যে এরকম করে রেজাল্ট আমার এরকম এসছে আর কাটাকাটি যাচ্ছে সবগুলো, সবগুলো কোনো একটা নয়, পার্টিকুলারলি একটা নয়, কিন্তু কাটলে সবগুলোকেই কাটবো। তাহলে আমি 5 দিয়ে যদি ডিভাইড করি, 5 9 যা 45, 5 12 60, 5 15 75, 15, 5 18 90। এবার দেখছি আমি 3 দিয়ে যাচ্ছি, তাহলে 3 দিয়ে আবার কেটে নেবো। 3 3 যা 9, 3 4 যা 12, 3 5 যা 15, 3 6 যা। এইবার এবার ধরো বলছি স্যার এইটা 2 দিয়ে যাচ্ছে, এটা 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কেটে দেবো কি? না, কাটা যাবে না, ওরকম ছোটা করা যাবে, ছোট করা যাবে না। তাহলে এটাও 2 দিয়ে যেতে হবে, এটাও যদি 2 দিয়ে যায় তাহলে বাকিগুলোকেও আমাকে 2 দিয়ে ডিভাইড করে করতে হবে। আদারওয়াইজ যদি না হয় তাহলে এটাই আমার শেষ আনসার, এটাই লাস্ট। ওকে সবার? ওকে, চলি এবার। আচ্ছা, এবার আরেকটা টাইপে চলে যায়। ধরো এখন বলা হলো 3a = 4b = 5c। খুব পড়বে এগুলো, খুব লাগবে এগুলো, যত টাইম নষ্ট করবো মেন অঙ্কেতে প্রবলেম হবে। এগুলো হচ্ছে আমার ফাউন্ডেশন, এগুলো দিয়ে আমাদের অঙ্ক স্টার্ট হবে। কিছু কিছু ক্ষেত্রে ধরো ছোটখাটো কোনো পরীক্ষায় বা এইগুলো বলে দিল যে এইটার ভ্যালু বার করো বা a:b:c। আচ্ছা, ক্যামেরাটা একটু মনে হচ্ছে ঝাপসা আসছে, আমি একটু ক্যামেরাটা, ক্যামেরা তো মোছাও যাবে না, কভার লাগানো আছে মোটা। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আমি কোশ্চেনটা করতে দিচ্ছি, তোমরা বার করো তো। a:b:c = কত হবে বার করার চেষ্টা করো। a:b:c, না ঠিকই আছে, 4:5 না ভুল হয়েছে। 3:4:5, না না 20:15 কত হলো স্যার? 12, 20:15:12। হ্যাঁ 12। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব, অঙ্কগুলো মেন কথা কি জানতে চাওয়া হলো যে এই তিনটে রেশিও বার করো। এগুলো অনেক ভাবে করা যায়, আমি বলি কিরকম। কেউ এটাকে যদি কে ধরে নেয়, কে ধরেও করা যায়। তাহলে a এর ভ্যালু, c এর ভ্যালু কে, 4b এরও ভ্যালু কে, আবার 5c এরও ভ্যালু কে, এরকম ধরে নিলাম। তাহলে a এর ভ্যালু হলো আমার k/3, b এর ভ্যালু হলো আমার k/4, আর c এর ভ্যালু হলো আমার k/5। আমার জানতে চাওয়া হয়েছিল a:b:c আমি k/3 k/4 k/5, এই হচ্ছে আমার। যখনই দেখবো আম্মা, তাহলে কে 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 তিনটেতেই কে আছে, তাহলে আমি কে দিয়ে যদি কেটে দিই, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে আমার 1/4, এটা আমার 1/5। এবার একটা জিনিস আমরা মনে রাখবো, যখনই কোনো অঙ্কে ফ্র্যাকশন বা ভগ্নাংশে ওপরে নিচে এই রকম ফর্মে থাকবে, তখন কিন্তু আমাকে অবশ্যই সিম্পলিফাই করে নিতে হবে। ধরো কোনো অঙ্কে a:b আমার এলো 1/3:1/4 ভগ্নাংশ আছে, বা 2/3:5/4 এইরকম। যদি নিচে কোনো টার্মস থাকে, নিচে কোনো টার্মস থাকে, ডিনোমিনেটরে যদি কোনো টার্মস থাকে, তাহলে আমাকে কি করতে হয় যে এই দুটোর এলসিএম মানে লসাগু, এই দুটোর লসাগু মানে কি 3 আর 4 এর যদি আমি লসাগু বার করি বা এলসিএম বার করি, তাহলে সেটা হয় 12। এই 12 দিয়ে আমাকে প্রত্যেকটা নাম্বারের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে কি 2/3 যদি থাকে, আমি আবার 12 দিয়ে মাল্টিপ্লাই করব, আবার এইটাকেও 12 দিয়ে মাল্টিপ্লাই করবো। দ্যাট মিনস 5/4 থাকলে তাকেও 12 দিয়ে মাল্টিপ্লাই করবো। তার করতে গেলে এটা 4, এটা করতে গেলে 3, তার মানে এটা হবে 8:15। এই হবে আমার সিম্পলিফাইড ফর্ম। তাহলে আমি কি দেখলাম, যদি কোনো নিচে টার্মস থাকে, ডিনোমিনেটরে কোনো যদি টার্মস থাকে, এই টার্মস গুলোর এলসিএম আমাকে বার করতে হয়। তাহলে 3 4 আর 5 এর এলসিএম বা লসাগু যদি বার করি, এই রকম ভাবে করব। তাহলে আমি দেখছি কোনোটাই কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে সিম্পলি এখানে 1 লিখবো। এটা হলো আমার 3, এটা হলো আমার 4, এটা হলো 5, 3 4 5। তাহলে 3 4 যদি 5 হয়, তাহলে জাস্ট কিছু না, আমি এখানে লিখি। ধরো 3 4 আর 5 আছে, নিচে যে টার্মস গুলো আছে তাদের এলসিএম 1 দিয়ে লিখলাম 1, এটা আমি 4 না সরি 3 4 5।
এলসিএম মানে কি এইটা ইন্টু এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, সবগুলো টার্মস এর মাল্টিপ্লিকেশন। তাহলে মাল্টিপ্লাই করলে এলসিএম যদি হবে আমার 3 4 12 আর 5 12 60, 60 হবে আমার এলসিএম। 60 হলো এলসিএম। তাহলে আমার কাজ হবে প্রত্যেকটা টার্মস কে আমার 60 দিয়ে মাল্টিপ্লাই করা। 60 দিয়ে মাল্টিপ্লাই করব, প্রত্যেকটা টার্মস কে আমি যদি 60 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটাও 60 দিয়ে মাল্টিপ্লাই হলো, এটাও 60 দিয়ে মাল্টিপ্লাই হলো, এটাও 60 দিয়ে মাল্টিপ্লাই হলো। প্রত্যেকটা টার্মস কে আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 3 দিয়ে 60 কে করলে 3 20 60, 4 দিয়ে 60 কে করলে 15 60, আর হয় 5 দিয়ে করলে 5 12 60। এই ছিল আমার বেসিক মেথড, যেটা আমরা ছোটবেলায় শিখেছি। এই হলো, লিখে নাও, তারপরে আমি আবার অন্য কিভাবে করা যায় করব। ওকে, মুছি তাহলে। তাহলে আমার দরকার a is to b is to c হচ্ছে আমার দরকার, আমার টার্গেট হচ্ছে a is to b is to c। এবার আমরা কি করব, যখন এর ভ্যালুটা লিখবো, এর ভ্যালুটা নিচে, এর নিচে কিছু লিখবো, বি এর নিচে কিছু লিখবো, সি এর নিচে কিছু লিখবো। যখন এর ভ্যালু লিখবো তখন আমি এর যে কোফিসিয়েন্ট আছে এটাকে বাদ দিয়ে এর ভ্যালু লিখছি, তাহলে আমার এই ভ্যালুটা ঢেকে নিয়ে বাকি যে কোফিসিয়েন্ট দুটো আছে, দ্যাট মিনস 4 আর 5, এই দুটোর যদি গুণ করি তাহলে কত রেজাল্ট আসবে, 4 5 20 এলো। এবার যখন বি এর ভ্যালুটা লিখবো তখন বি এর কোফিসিয়েন্টটাকে বাদ দিয়ে বাকি যে দুটো টার্মস আছে, দ্যাট মিনস 3 এন্ড 5, 3 আর 5 এর মাল্টিপ্লাই করলে কত হয়, 3 5 15। এবার যখন সি এর ভ্যালুটা লিখবো তখন সি এর কোফিসিয়েন্ট, দ্যাট মিনস 5টাকে বাদ দিয়ে বাকি দুটো নাম্বারের প্রোডাক্ট 3 ইন্টু 4 করলে হবে 12। এই হলো আমার ডিরেক্টলি a is to b is to c। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. এবার আমি অন্য অঙ্কে চলে যাই, যেটা তোমাদের করতে দেবো অ্যাকচুয়ালি। ধরো আমি বললাম 5a equals to 3b equals to 6c আছে স্যার, তাহলে a is to b is to c মুখে মুখেই করা যায়। এই যখন বাদ দেবো তাহলে এটা বাদ, তাহলে 3 6 18, এখানে 18 লিখবো। বলো কত হবে, আমি যাকে বলবো। 18 30 15। হ্যাঁ, বাস বাস বাস, ঠিক তাই, সবারই কারেক্ট। তাহলে আমি এর যখন লিখছি তাহলে এরটা বাদ থাকলো আমার 3 আর 6, তাহলে হলো আমার 18। বি এরটা যখন নিচে, বি এর নিচে যখন লিখছি তাহলে বি এরটা বাদ থাকলো আমার এর সামনে 5, সি এর সামনে 6, 5 6 30। এবার সি এর সামনে যদি আমি যেটা ভাববো তাহলে থাকলো আমার 3 আর 5 15। ব্যাস, এই হয়ে গেল আমার এটা। এবার আমি ছোট করতে পারি, দেখো এটাও 3 দিয়ে ডিভাইড যায়, এটাও 3 দিয়ে ডিভাইড যায়, এটাও 3 দিয়ে ডিভাইড যায়। 3 দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে 6, 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে 10, আর 3 দিয়ে ডিভাইড করলে হবে আমার 5। তাহলে আমার ফাইনালি a is to b is to c equals to বেরিয়ে গেল, a is to b is to c বেরিয়ে গেল। সবার ক্লিয়ার? Yes, sir. এবার আমরা অ্যাপ্লিকেশনে যাব, ধীরে 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 অঙ্কের আমরা ইজি থেকে টাফার এডিশন যাব ভালো করে। সবাই দেখো, আমরা এখন অব্দি বেসিক অঙ্ক করলাম, কোন কোন পরীক্ষায় এই বেসিক কোয়েশ্চেন গুলোই দিয়ে দেয়, ছোটখাটো WBPTP তে এইসব এই কোয়েশ্চেন গুলো দিয়ে দেবে। এবার আমাদের অঙ্ক শুরু হচ্ছে। আচ্ছা, এতক্ষণ অব্দি আমরা কি কি পড়লাম? এখন অবধি আমরা যেটা পড়লাম, যদি কোনো রেশিও a is to b is equal to 3 is to 2 থাকে, তাহলে আমি যদি মাল্টিপ্লাই করি, একেই শুধু 2 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে না, করলে আমাকে দুটোকেই করতে হবে। তাহলে এইটারই ওপর অ্যাপ্লিকেশন কিন্তু ভালোভাবে খেয়াল করো। আমার কিন্তু মেন কাজ বা পুরো চ্যাপ্টার বা যত অ্যারিথমেটিক আছে, কাজ শুধু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন, কি দিয়ে মাল্টিপ্লাই করব, কি দিয়ে ডিভাইড করব, কেন করব, এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে আমরা চলে যাই টাইপ 1 দিয়ে, স্টার্ট হলো আমাদের অঙ্ক। সাপোজ বললাম এ, লিখছি ইনকাম রেশিও অফ এ
and B is 3:2. Expenditure ratio of them is 2:1. If A saves rupees 300, find the income of A and B. স্যার 900 800। ওকে, মিউট করো, এবার আমি বলি। দেখো, এর ইনকাম হচ্ছে 3, বি এর ইনকাম হচ্ছে 2। ইনকামের রেশিও আমরা আগে বেসিক জিনিসটা বলিনি, যাদের একদম নতুন আছে তাদের একটু হয়তো হঠাৎ করে আমি যদি রেশিও বা ইউনিটে চলে যাই প্রবলেম হয়। তাহলে আমি দেখলাম, জাস্ট বুঝে নাও ইনকাম কার কার ইনকাম কি। এর ইনকাম যদি 3 টাকা হয় তাহলে বি এর ইনকাম হবে 2 টাকা। আমরা ছোটবেলায় কি করতাম, এক্স ধরতাম। এ 3x যদি হয় তাহলে বি এর হবে 2x, এটা ইনকাম হলো। এবার এক্সপেন্ডিচার মানে খরচ, দুজনের ইনকাম বা আয়ের অনুপাত দেয়া আছে 3:2 আর খরচের অনুপাত দেয়া আছে 2:1। যদি এ 300 টাকা সেভ করে তাহলে কোয়েশ্চেনে জিজ্ঞেস করেছে যে এ এর ইনকাম আর বি এর ইনকাম বার করো। তাহলে আমি প্রথমে ইনকাম লিখলাম, এবার আমি এক্সপেন্ডিচার লিখছি। কার কার এক্সপেন্ডিচার বলা হচ্ছে যে এর এক্সপেন্ডিচার 2 হলে বি এর এক্সপেন্ডিচার, আচ্ছা আমি ছোট করেই করি, এর এক্সপেন্ডিচার হলো 2y যদি হয় তাহলে বি এর এক্সপেন্ডিচার হবে y মানে 1 ছিল, y আচ্ছা 2:1, এর 2 টাকা হলে এর 1 টাকা, y লাগিয়ে দিলাম জাস্ট। তাহলে আমরা জানি যে ইনকাম আর এক্সপেন্ডিচার কিরকম হয়। আয় আর খরচ আর সেভিংস আমরা কিভাবে পাই, ইনকাম থেকে যদি আমার খরচ বা এক্সপেন্ডিচার মাইনাস করি তাহলে আমার সেভিংস হয়, আয় থেকে ব্যয় যদি মাইনাস করি তাহলে আমার সঞ্চয় বা সেভিংস হয়। ঠিক উল্টো ভাবে বলতে পারি, এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে ইনকাম থেকে সেভিংস মাইনাস করে দিলে বাকিটা খরচ। কোন একটি ব্যক্তি যা ইনকাম করলো কিছুটা সেভিংস করলো, দ্যাট মিনস বাকিটা খরচ করলো। ঠিক, এবার আমরা তাই করি। এর ইনকাম ছিল 3x আর এ সেভ করেছে, এ সেভ করেছে। আচ্ছা একটা জিনিস, কোশ্চেনটা একটা জিনিস মিসিং আছে, ইফ এ সেভস না, এটা ইফ ইচ সেভস, একটু ঠিক করো তো, নাহলে তো ইনকমপ্লিট, ডেটা ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে। একটু ঠিক করো কোশ্চেনটা। ইফ ইচ সেভস, ইচ প্রত্যেকে যদি, ইফ ইএসসিএইচ, ইফ ইচ সেভস রুপিস 300, যদি প্রত্যেকে 300 টাকা করে সেভ করে, দ্যাট মিনস এও 300 টাকা সেভ করছে, বিও 300 টাকা সেভ করছে, তাহলে এর ইনকাম, বি এর ইনকাম কত, বি এর ইনকাম হচ্ছে 2x। এটা এ নামক ব্যক্তির, এটা বি নামক ব্যক্তির, অ্যারো দিচ্ছি জাস্ট বোঝার সুবিধার জন্য। এর ইনকাম হলো, এ সেভ করছে 300 টাকা, তাহলে ইনকামের থেকে 300 টাকা যদি মাইনাস করে দিই তাহলে আমরা কি দেখলাম, ইনকামের থেকে যদি আমি সেভিংস মাইনাস করি তাহলে আমি খরচ পাবো, তাহলে আমি পাবো কত, 2y। এটাই তো খরচ, বাকিটা খরচ হয়েছে, এটাকে ইনকাম 300 টাকা সেভিংস, তো নিশ্চয়ই বাকিটা খরচ হয়েছে। এবার বি এর কথাটা ভাবি, বি এর 2x ইনকাম, 300 টাকা সেভিংস, তাহলে বাকিটা খরচ। এই হলো আমার এটা। এবার আমি কি কাজ করব, দুটোকে সলিউশন বার করার জন্য ডিভাইড করে দিলাম, দুটোকে ডিভাইড করে দিলাম। দ্যাট মিনস এইটা বাই এটা, এর ইনকাম মাইনাস সেভিংস ডিভাইডেড বাই এ, বি এর ইনকাম মাইনাস সেভিংস ইকুয়ালস টু 2:1 হলো। এবার আমার সিম্পলিফাই, জাস্ট আর কিছু নাই, কাটাকাটি, কর্নার মাল্টিপ্লাই, ওয়াই কেটে যাবে, এই ওয়াইটা ডিভাইড হয়ে কেটে যায়, এখানে থাকলো 1, উপরে থাকলো 2, 2 এর সঙ্গে কর্নার মাল্টিপ্লাই করলে 4x, 2 এর সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে হয় 600। সবাই অনেকেই জানো, অনেকে জানা আছে, কোনো অসুবিধা নেই, একটু পর সবাই সেম হয়ে যাবে, জাস্ট 5-7 মিনিট। অনেকের একটু হয়তো জানা আছে, একটু লেভেল চেঞ্জ করলেই অনেকের প্রবলেম হবে, তখন এই জন্য না সবার জন্য একটু ধীরে ধীরে করছি। তাহলে এই কর্নারের সঙ্গে এটা কর্নার মাল্টিপ্লাই করলাম,
এই কর্নারের সঙ্গে এটা মাল্টিপ্লাই করি, তাহলে এটা আমার হচ্ছে 3x মাইনাস 300, 3x মাইনাস 300 সাইড চেঞ্জ করলে এইটা এদিকে আসবে 4x মাইনাস 3x ইকুয়ালস টু 600 মাইনাস 300। তার মানে x এর ভ্যালু আমি পেয়ে গেলাম 300, বিয়োগ করে x এর ভ্যালু আমি 300 পেয়ে গেলাম, x এর ভ্যালু আমি 300 পেয়ে গেলাম। এইটা দিয়ে আমার কাজ হয়ে যাবে, কারণ কোশ্চেনে জিজ্ঞেস করেছিল যে ইনকাম অফ এ অ্যান্ড বি, এর ইনকাম বার করো, বি এর ইনকাম বার করো। এর ইনকাম আমি কত ধরেছি 3x, তাহলে 3 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু আমি পেয়েছি 300, তাহলে আমি এখানটায় মাল্টিপ্লাই করি 3 ইন্টু 300, কারণ এক্স এর ভ্যালু আমি 300 বার করেছি, তাহলে এটা হলো 900। বি এর ভ্যালু কত 2 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু কত 300, তাহলে আমার এটা হলো 600। এই হয়ে গেল আমার আনসার, এ এর ইনকাম আর বি এর ইনকাম। তাহলে এ এর ইনকাম হলো আনসারে 900 টাকা, বি এর ইনকাম হলো 600 টাকা। বলো। স্যার 3x minus 300 by 2x minus 300 by 2y by 1y, y কেটে গেল, তারপরে এই যে ডান দিকে ওই পোর্শনটা করেছেন ওটা দেখতে পাচ্ছি না, আর ওটা আরেকবার বলে দেবেন? ও ডান দিকে কি সাইড ইয়ে হয়ে গেছে, ও কেটে গেছে নাকি? হ্যাঁ। ও কর্নার মাল্টিপ্লাই করছি, দেখো 1 ইন্টু এইটা কর্নার মাল্টিপ্লাই করি না, ছোটবেলায় যেমন আমরা করতাম, ধরো 3x বাই 5x ইজ ইকুয়াল টু 7 বাই 9 আছে, তখন কিন্তু আমরা ওটা কি তো তাহলে করতাম? 3 কে 3 হবে, 4 হলো কেন? ও এইটার সঙ্গে এটা হয়েছে তো 3 একে 3, 3 একে 3, এই দিকে 3 ও একে 3, 300 ইন্টু এত 300। ও আচ্ছা, ওটা দেখতে যে পাওয়া যাচ্ছে না, আমি 4x টা দেখে বুঝতে পারিনি 4x টা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এই আমি পাশে একটু 2x রাইট কিন্তু এই 2 টা দিকে করে। করে দিলাম, আচ্ছা আচ্ছা, বুঝতে ব্যাস। পেরেছি এবার। এক্স এর ভ্যালু আমার, বলো আর কার কোনো অসুবিধা? এইটা আমরা বেসিক জিনিস করছি, এরকম ভাবে আমরা ফলো করব না, এটা জাস্ট একটু ধরিয়ে দেওয়ার জন্য। এভাবে আমরা ফলো করব না, আমরা ইউনিট ধরে অঙ্ক করব, আর সেটা ধীরে 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 শিখবো। অনেকের একটু একটু জানা আছে আর অনেকের একদম নতুন, তাই এবার আমরা নতুন প্রসেস স্টার্ট করি, যেটা আমরা এবার বা কম্পিটিটিভ জায়গায় শিখবো। এগুলো আমাদের বেসিক মেথড ছিল। মুছি এবার, লেখা হয়েছে সবার? আর না হলে বলবে, আমি মুছছি কিন্তু, হ্যাঁ মুছে ফেললাম। আচ্ছা, এবার ইউনিট ধরে কিরকম দেখো, আমি উপরে লিখলাম এর ব্যাপারে, বি এর ব্যাপারে, এক সাইডে লিখলাম ইনকাম, এখানে লিখবো এক্সপেন্ডিচার। আমরা জানি আয় থেকে ব্যয় মাইনাস করলে আমার সেভিংস হবে, ইনকাম থেকে এক্সপেন্ডিচার যদি আমি মাইনাস করি তাহলে আমার সেভিংস হবে। তাহলে এর ইনকাম কত ছিল, অ্যারো দিয়ে দিলাম যাতে আমার লাইনটা সোজা থাকে। এর ইনকাম ছিল 3 ইউনিট, বি এর ইনকাম আমার 2 ইউনিট। এবার এক্সপেন্ডিচারের কথা বলা হচ্ছে যে এর এক্সপেন্ডিচার আমার হচ্ছে 2 ইউনিট, বি এর এক্সপেন্ডিচার আমার 1 ইউনিট। কারো অসুবিধা নেই, ইউনিট বলছি, টার্মস গুলো ইউনিট বলছি। তাহলে এর ইনকাম 3, বি এর এক্সপেন্ডিচার 2, 3 থেকে 2 মাইনাস করলে কত ইউনিট পড়ে থাকে, যেটা পড়ে থাকে সেটাই নিশ্চয়ই সেভিংস হবে। তাহলে 1 ইউনিট সেভিংস কিভাবে পেলাম, ইনকাম থেকে এক্সপেন্ডিচার, 3 টাকা আয় 2 টাকা ব্যয়, তাহলে বাকিটা সেভিংস। ঠিক একই রকম বি এর সম্পর্কে, বি এর ইনকাম 2 ইউনিট, এক্সপেন্ডিচার 1 ইউনিট, তাহলে আমার সেভিংস কত ইউনিট, 1 ইউনিট। এবার কোশ্চেনের সঙ্গে আমি মেলাই যে আমাকে কোশ্চেনে দুজনেরই যে সেভিংস আমার 1 বেরোলো, সেটা কি কোশ্চেনে কোথাও হিন্টস দেয়া আছে? কোশ্চেনে হিন্টস দেয়া আছে। কোন জায়গাটায় হিন্টস দেয়া আছে, এই যে এইখানটায় বলেছে ইচ সেভস, ইচ সেভস 300 রুপিস, তার মানে দুজনেরই সেভিংস সেম। তাহলে এর যা সেভিংস, বি এরও সাই সেভিংস। তাহলে আমি দেখলাম যে দুজনেরই সেভিংস হচ্ছে ইউনিট ওয়াইজ 1 ইউনিট, আর টাকার দিক দিয়ে কোশ্চেনে বলেছে সেটা 300 ইউনিট, 300 টাকা। ইউনিট ওয়াইজ দুজনেরই 1 ইউনিট, তাহলে আমি দেখলাম 1 ইউনিট ইকুয়ালস টু 300 টাকা, 1 ইউনিট ইকুয়ালস টু 300 রুপিস। এবার কোশ্চেনে জানতে চেয়েছে ফাইন্ড দ্য ইনকাম অফ এ, এর ইনকাম বার করো। এর ইনকাম কত ইউনিট, এর ইনকাম কত ইউনিট ওয়াইজ, বলো কত ইউনিট, কেউ একজন বলো দেখি। 3 3 ইউনিট 3 হ্যাঁ,
এর ইনকাম হচ্ছে 3 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি আমার 300 হয় তাহলে 3 ইউনিট ইজ ইকাল টু কত হবে ঐকিক নিয়মে বা ইউনিটারি মেথডে? এটা 3 দিয়ে গুণ, তাহলে এটাও 3 দিয়ে গুণ, তাহলে আনসার আমার এর ইনকাম, এটা এর ব্যাপারে লিখছি। বলো 900 টাকা ক্লিয়ার হলো? যদি বি এরটা বার করতে বলে, বি এর ইনকাম কত ইউনিট? 2 ইউনিট, তাহলে 2 ইউনিট ইকুয়ালস টু কত হবে? তাহলে আমি লিখবো 600 টাকা। বলো কারোর অসুবিধে? স্যার বলছি এখানে সেভিংসটা যদি দুজনের সমান না হতো সেক্ষেত্রে আমি কিভাবে করতাম? হ্যাঁ আমি করবো ওটা, আমি এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার হবে, যদি ডিফারেন্ট হয় তখন কি করব। আগে এইটা বোঝা গেল সবার? বাকিরা বলো। সুমননাথ বোঝা যাচ্ছে? পিয়াসা ঘোষাল ক্লিয়ার তো? ইয়েস, ওকে ওকে ওকে, ঠিক আছে, আমরা তাহলে এগোই। এবার আমি একটা করতে দিই, তারপর আমি বলছি যে যদি দুটো সেভিংস যদি আলাদা হতো তাহলে কি করতাম। তাহলে আমি একটা করতে দিই যে এটা তোমরা অ্যাপ্লাই করতে পারছো কিনা। ধরো আমি সংক্ষেপে লিখবো, পুরো বড় কোয়েশ্চেন লিখছি না। ইনকাম রেশিও এ ইস টু বি, সাপোজ লিখলাম ইনকাম রেশিও 5:7, আর এক্সপেন্ডিচার রেশিও আমি সংক্ষেপে লিখছি 3:5, 3:5. If each saves rupees 800, find income of B. আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর দেবে, সবাই দেবে না উত্তর, কেউ আনসার লিখবে না, আমি শুধু যাকে বলবো সে আমাকে উত্তর দেবে। ইকবাল মালিক বলো তো আনসার কত? ইকবাল শুধু উত্তর দেবে, আর বাকিরা নয়। 1600 আর 800। 2 ইউনিট ইজ ইকুয়াল টু এত, তো দাঁড়াও, তারপর মিউট করো তুমি, দেখি মধুরিমা বলো তো আনসার কত এসছে? স্যার আমার তো 2800 এসছে। আনসার 2800 হবে, রাইট। তাহলে কোথাও একটা ভুল হচ্ছে, এবার আমি করি, মিউট করে দাও, এবার আমি ওয়ার্ক করি। তাহলে আমি দেখলাম এর ইনকাম 5, এক্সপেন্ডিচার 3, তাহলে সেভিংসটা কত? সেভিংসটা হচ্ছে বিয়োগ করলে 2 ইউনিট, বি এর 7 আর 5 মাইনাস করলে সেভিংস হচ্ছে 2 ইউনিট। এবার দুটো ইকুয়াল হলো, এখানে দুটো ইকুয়াল আর এখানে হিন্টসও দেয়া আছে ইচ সেভস মানে দুটোরই ইকুয়াল, যদি ডিফারেন্ট হয় তারপরের অঙ্কে আমরা যাচ্ছি, ডিফারেন্ট হলে কি করব। তাহলে আমি দেখলাম দুজনের সেভিংস হচ্ছে আমার 800 টাকা করে, তার মানে আমি বলবো 2 ইউনিট হচ্ছে দুজনেরই সেভিংস ইউনিট ওয়াইজ, আর টাকার দিক দিয়ে হচ্ছে সেটা 800 টাকা। তাহলে 2 ইউনিট ইকুয়ালস টু 800, তার মানে ইউনিটারি মেথডে 1 ইউনিট ইকুয়ালস টু 400। কোশ্চেনে জানতে চেয়েছে বি এর ইনকাম অফ বি এর ইনকাম আমার জাস্ট 7 ইউনিট, তাহলে বি এর ইনকাম আমার কত? 7 ইউনিট, মানে হচ্ছে 400 ইন্টু 7, দ্যাট মিনস 2800 টাকা, 2800 রুপিস। ক্লিয়ার? বাকিদের যারা ভুল হয়েছিল যাদের? ইকবাল ক্লিয়ার হলো ভুলটা? হ্যাঁ স্যার ক্লিয়ার, আমি ওই 5 এর জায়গায় 1 লিখেছিলাম, 3:1 করেছিলাম। ওকে, তাহলে মুছি। এবার আমাদের বক্তব্য, অনেকের মাথায় কোয়েশ্চেন যে স্যার যদি ইচ ওয়ার্ডটা না বলে যদি দুজনের ডিফারেন্ট সেভিংস হয় তাহলে কি করব, আদারওয়াইজ যদি এখানে রেশিওটা যদি ডিফারেন্ট হয়, দ্যাট মিনস এটা 2:2 না হয় এটা হচ্ছে 2:3 চলে এলো, তখন কি করব। তার জন্য আমরা টাইপ 2 লিখছি, টাইপ 2 লিখে এগোই। টাইপ 2 সেকেন্ড টাইপের কোশ্চেন, টাইপ 2। তাহলে
আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি। ধরো আমি, অনেকের ভুল হলো বল, দেখি ধরো একটা কোয়েশ্চেন ধরো লিখো একটা কোয়েশ্চেন, সবাই লেখো কোয়েশ্চেন, আমি একটু অন্যভাবে লিখি। প্রেজেন্ট এজ রেশিও অফ A and B is 3:6, 3:5. 10 year hence বা 10 বছর পরে বা 10 years after, the ratio becomes, সবাই করবে কিন্তু কেউ উত্তর বলবে না, আমি যাকে জিজ্ঞেস করবো সে করবে, উত্তর বলবে। 10 years after the ratio becomes 7:9. Find the present age of B. A, present age of A. করো, ধীরে ধীরে করো, কেউ বলবে না, আমি যাকে জিজ্ঞেস করবো সে উত্তর বলবে। আনসার ফ্র্যাকশনে আসবে, তাদের নিয়ে চিন্তার করা দরকার নেই, ভাঙতেও হবে না, ডেসিমালও হবে না, উত্তর পূর্ণ হিসেবে বলবে বা এত বাই এত বলবে, তাহলেই হবে, ডেসিমাল করার দরকার নেই। এবার আদিত্য দাস বলো তো আনসার কত হবে? কুহেলি কর, তোমার কত আনসার এসছে? স্যার এখনো করিনি, তবে এটাকে আগের যেরকম করলাম ওই মেথডেই করতে হবে? ল্যাঙ্গুয়েজ তো বুঝতে হবে, আমি যদি বলেই দিই ওইভাবে তাহলে তো হয়ে গেল, দেখি কতজন পারে, তারপরে আমি বলছি। তারপর ইকবাল মোটামুটি বলো তো কিরম পেরেছো কিনা, কত আনসার এলো? স্যার ট্রাই করছি ওই মেথডে। তাপস দাস কত অ্যান্সার এসছে? স্যার 15/2। একদম রাইট, একজনের কারেক্ট হয়ে গেল, যাকে জিজ্ঞেস। সোমনাথ, সুমননাথ, আচ্ছা হয়নি স্যার 15/2 মানে 7.5। হ্যাঁ 15/2। ওকে, এবার আমি কোশ্চেনটা পড়ি আর আগের মতোই অঙ্ক কিনা সেটা বুঝি। আগের মতো আমি যদি বলে দিই তাহলে তো হয়েই গেল। এবার কেন আগের মতো কিনা সেটা বুঝি। ধরো দুজনের বয়সের অনুপাতের কথা বলা হচ্ছে, একটু ওপর লাইনটা মুছছি, 3:5। একজনের এ নাম আর একজনের বি নাম, দুজনের, একজনের হচ্ছে প্রেজেন্ট এজ দেয়া আছে, এইটা হচ্ছে 3 হলে এর প্রেজেন্ট এজ হচ্ছে 5। এবার 10 বছর পরের কথা বলা হলো, 10 বছর পর মানে 10 ইয়ার্স আফটার। এবার বলো তো 10 বছর মানে এরও 10 বছর বাড়বে, বিয়েরও 10 বছর বাড়বে। আমার ভাই বা বোন যাই হোক না কেন, আমি যদি 10 বছর পরে যদি হিসেব করি তাহলে আমারও 10 বছর বাড়বে, ওরও 10 বছর বাড়বে। দ্যাট মিনস ইচ ওয়ার্ডটা চলে এলো, দুজনেরই সমান ইনক্রিজ করলো টার্মস ওয়াইজ। আবার অঙ্কতে ফিরি, তাহলে প্রেজেন্ট এজ রেশিও 3:5। তাহলে 10 বছর পরে দুজনের বয়সের অনুপাত কত? 7:9। তাহলে বাড়লো কত? ইউনিট ওয়াইজ দেখো, ইউনিট ওয়াইজ বাড়লো কত? এর বেড়েছে 4 ইউনিট, এরও বেড়েছে 4 ইউনিট, বাড়লো না? এজ বাড়লো কত? ইউনিট ওয়াইজ 4, ইউনিট ওয়াইজ 4 ইউনিট। আর রিয়েলে বছর ওয়াইজ এক্স্যাক্টলি কত বছর বেড়েছে? কোহলি বলো তো দেখি, কত বছর বাড়লো? 10 বছর। 10 ইউনিট, তাহলে 10 বছর, 10 ইয়ার্স। তাহলে ঐকিক নিয়মে যদি করি তাহলে 4 ইউনিট ইজ ইকুয়াল টু 10 ইয়ার্স পেলাম। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু তাহলে কত পাবো? ঐকিক নিয়মে 10/4 বছর, 4 ইয়ার্স। এবার জানতে চেয়েছে প্রেজেন্ট এজ অফ বি, দ্যাট মিনস প্রেজেন্ট এজ অফ বি কোনটা? 5 ইউনিট, 5 ইউনিট, 5 এর ভ্যালুটা বার। 5 ইউনিট ইজ ইকুয়াল টু 10/4 ইন্টু 5, দ্যাট মিনস 15/2। ক্লিয়ার হলো? স্যার এজ তো এর জানতে চাওয়া হয়েছিল, কোশ্চেনে তো এ ছিল। আচ্ছা এ চাওয়া হয়েছে না, তাহলে 3 করি। 15/2 না, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 2 দিয়ে 4,
2 মানে 25/2, এটা 25/2। হ্যাঁ, এবার যদি এটা আমি বি এরটা বার করে ফেলেছি, কোশ্চেনে এ ছিল, তাহলে এর ছিল আমার 3 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু এত, 3 ইউনিটের ভ্যালু কত হবে 10/4 ইন্টু 3, 2 দিয়ে কাটলে 15/2। বলো তো সবার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। ওকে, চলো এবার আমি নেক্সট টাইপে যাই। তাহলে আমরা এখন অব্দি কি সেন্সে অঙ্ক করলাম যে স্যার এই দুটোর গ্যাপ এখন অব্দি ইকুয়াল, এখানেও 2 এখানেও 2। যদি কোনো অঙ্কে দেখা যায় যে স্যার দুটোর রেশিও সেম নয়, দ্যাট মিনস একজনের ইনকাম মাইনাস সেভিংস, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, এটার নাম দিলাম আমরা টাইপ 2। টাইপ 2 কি আমাদের এখানে বক্তব্য, ধরো ইনকাম এক্সপেন্ডিচার এ আর বি এর 3:5, এর সাপোজ খরচের অনুপাত 2:3 হচ্ছে, হ্যাঁ এইরকম। আর একটা ওয়ার্ড ইউজ করে দিল, ইচ সেভস 300 রুপিস, ইচ সেভস 300 রুপিস। এবার আমি কি করব? তাহলে দেখছি স্যার আগের অঙ্কর মতো যদি করতে যাই, ইচ সেভস এখানে লেখা আছে, কিন্তু আমি এখানে দেখলাম যে এর সেভিংসটা 3 - 2 করলে 1 ইউনিট, আর এর সেভিংসটা 3 - 2 করলে 2 ইউনিট। তাহলে তো আমি অ্যাকচুয়ালি এগোতে পারবো না, কারণ ল্যাঙ্গুয়েজে কোশ্চেনে বলছে ইচ সেভস, দুজনেরই সমান সেভিংস হবে, কিন্তু আমি যেভাবে করলাম ইউনিট ওয়াইজ, সেখানে তো ইকুয়াল হলো না। তখন আমরা ডিরেক্টলি আর অ্যাপ্রোচ করতে পারবো না। তখন আমাদের কি কাজ হবে? তখন আমাদের প্রথম কাজ হবে যেন সব অঙ্কের ক্ষেত্রে এই গ্যাপটা সেম হয়। দ্যাট মিনস এখানে যদি 2 হয় এখানে 2 হয়, এখানে 5 হলে এখানে 5 হবে, তারপরে আমি অ্যাপ্রোচ করব। তাহলে এখন আমাদের যেটা টপিকস, এখন যেটা আমাদের বিষয়বস্তু, যেন এই দুটো ভ্যালু সেম আসে, কিভাবে সেটা করব। বোঝা গেল আমরা কি অ্যাপ্রোচ করব এখন? যে এখানে ডিফারেন্ট হয়েছে, ডিফারেন্ট হলে অঙ্ক করা যাবে না, দুটোকে সেম করব। সেম করার প্রসেসটা আমরা এখন শিখবো। তাহলে আমরা এখন শিখবো সেম কিভাবে করব। মুছলাম এটা। তাহলে আমি দেখো ইকুয়াল করতে চাইছি, যেন এই গ্যাপটাও 1, এই গ্যাপটা 2, এইরকম যাতে না হয় সেটা আমরা শিখব। দেখো ভালো করে ধীরে ধীরে। প্রথমে আমরা কি করব, এই গ্যাপটা লিখলাম, নিচের গ্যাপটাও কত বলতো, 2 আর 3 এর মধ্যে গ্যাপ 1 লিখে রাখলাম। উপরের দুটোর মধ্যে গ্যাপ কত, 2 লিখে রাখলাম। এই উপরের গ্যাপটা দিয়ে নিচেরটাকে মাল্টিপ্লাই করব, সাইডের গুলো নয় কিন্তু, এটা এটা নয়, সেটা ওটা চেক করে দেখলাম যে স্যার 3 - 2 করতে 1 আসছিল, 5 - 3 করতে 2 আসছিল, ওটা তো শুধু জাস্ট দেখে নিলাম যে দুটো ইচ ইকুয়াল হচ্ছে না। এবার আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, ইকুয়াল করার চেষ্টা করছি। ইকুয়াল করার জন্য আমি কি বললাম, নিচের গ্যাপটাকে লিখে রাখলাম, উপরের গ্যাপটাকে উপরে লিখে রাখলাম। এইবার উপরের গ্যাপটা দিয়ে নিচের দুটো টার্মসকে মাল্টিপ্লাই করব। বর্ণালী কি বললাম বলতো? ওপরের 2 দিয়ে আমরা কাকে মাল্টিপ্লাই করব? একদম সঠিক। তাহলে ওপরের 2 দিয়ে আমি এই দুটোকে মাল্টিপ্লাই করব, তার মানে 2 × 2 = 4 আর 3 × 2 = 6। একদম ক্লিয়ার হলো। আর নিচের গ্যাপটা দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করব, নিচের গ্যাপটা দিয়ে ওপরেরটাকে মাল্টিপ্লাই করব। সাপোজ ওপরেরটাকে মাল্টিপ্লাই করলাম আমরা, মাল্টিপ্লাই করে 3 × 1 = 3 আর এই 5 × 1 = 5, গ্যাপটা ইকুয়াল হলো, কোশ্চেনটা ভুল হয়েছে। আচ্ছা আমি এক কাজ করি, এটা ইনকাম না লিখে না, এটা এক কাজ করি, প্রেজেন্ট এজ আর 10 years after, বাস। আর ইচ, ঠিক আছে। কেন কোশ্চেনটা ভুল হলো বলছিলাম, দেখো কারণ ইনকামের থেকে তো এক্সপেন্ডিচার বেশি হয়ে যাচ্ছে না, সেই জন্য। যাই হোক, আমাদের মেন টার্গেট আমরা গ্যাপটা কি ইকুয়াল করব। আমাদের কোশ্চেন এখন এইটুকু পার্ট বাদ দাও, জাস্ট গ্যাপটা কিভাবে ইকুয়াল করলাম সেটা বোঝা গেল। এবার গ্যাপ দেখো, এটা এটার গ্যাপ কত, 1 ইউনিট, এটা এটার গ্যাপ কত, 1 ইউনিট। বলো। হ্যাঁ স্যার, বলছি ওই ইচ সেভস যখন আপনি ইনকাম এক্সপেন্ডিচার সেই অঙ্কটা ছিল, আমি ওটা বাদ দাও, অঙ্কটা বাদ দাও, জাস্ট গ্যাপটা ইকুয়াল করতে পারলাম কিনা বুঝলাম।
আমি অঙ্ক লিখছি এখন। হ্যাঁ স্যার। ইকুয়াল গ্যাপ ইকুয়ালিংটা সবার বোঝা গেছে, আমি অঙ্ক জেনারেট করছি, বাদ দাও তুমি এই পার্টটা, যে এখানে স্যার টাইম ইনকাম আর এক্সপেন্ডিচার ছিল, আমাদের মেন টার্গেট তো আমার গ্যাপটা বুঝলাম কিনা বলো, তারপর আমি কোয়েশ্চেন এটা থেকে জেনারেট করছি, বলো। মানে আমিনা খাতুন বোঝা গেল ব্যাপারটা, বলো তো। স্নিগ্ধা, গ্যাপ ইকুয়ালিংটা বোঝা গেল। এবার আমি আরেকটা রেশিও দিচ্ছি, অঙ্ক এখন দিচ্ছি না, জাস্ট গ্যাপ ইকুয়াল করব, আমার টার্গেট গ্যাপ ইকুয়াল, সাপোজ এ এন্ড বি 3:9, এটা 7:8 আছে সাপোজ। এই গ্যাপটা ইকুয়াল করে বলো তো ফাইনালি কোন জায়গায় দাঁড়াবে। আমি গ্যাপ, এটার গ্যাপ যেটা এটার গ্যাপ যে 1, এটা ইকুয়াল করো, ইকুয়াল করে ফাইনাল রেশিওটা বল, সবাই করো। কোয়েশ্চেন আনসার অনেকে করে ফেলেছো, আগের কোয়েশ্চেনটা ভুল ছিল, দরকার নেই। গ্যাপটা ইকুয়ালটা সবাই বলো কত আসছে ফাইনাল আনসার, ফাইনাল রেশিও। এই দুটো রেশিও আছে এরকম, এটার গ্যাপ কত ইউনিট, 4 ইউনিট। আচ্ছা এটা একটু চেঞ্জ করি, হ্যাঁ একটু দাঁড়াও তো, একটু ভুল ভালো হয়ে গিয়েছিল, এটা কত 4 বাড়ছে, এটা 10 করলাম। এবার করো তো, 7:8 লিখে ফেলেছিলাম, ভুল হয়ে যাচ্ছে, একটা বাড়ছে একটা কমছে, এরকম হবে না। কারণ সবাই টাইপ করো, সবাই টাইপ করো তো দেখি, গ্যাপ ইকুয়াল করে ফাইনাল রেশিওটা কোন জায়গায় পৌঁছাচ্ছে। উপরেরটা বেরোচ্ছে 9:27 আর নিচেরটা বেরোচ্ছে 42:60। না টাইপ করো, 33। 33, 9:27, 42:60, হ্যাঁ একদম কারেক্ট ভাবে লিখেছো, 33, 42:60। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, ওকে। তাহলে আমাদের কাজ গ্যাপ ইকুয়াল করা, কিরকম, তাহলে আমার কাজ কি হবে, অঙ্কন ক্লিয়ার তো? ওকে, এইটার গ্যাপ আমি হ্যাঁ এটার গ্যাপ আমার 3, আর এইটার গ্যাপ আমার 6। দেখো ওইদিকে যেও না যে স্যার 3:9 তো 3 দিয়ে কেটে যায়, ওরকম না, মেন টার্গেট আমার স্যার গ্যাপটা ইকুয়াল করা শেখান, কোয়েশ্চেনটা আমি পরে তৈরি করছি। কোয়েশ্চেন কি হবে, তাহলে এই নিচের 3 দিয়ে ওপরটাকে মাল্টিপ্লাই করলে 3×3 = 9, এটাকে মাল্টিপ্লাই করলে 3×9 = 27, 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 42, আর 6 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 6:60। এই গ্যাপটা আমার 33, এই গ্যাপটা আমি 33। এইবার আমি অঙ্ক লিখছি। মুছি এবার। কোশ্চেন লিখছি, তোমরা লেখো। ইনকাম রেশিও, এক্সপেন্ডিচার রেশিও, AB 3:8, 3:8 না 5:8, আর হচ্ছে ধরো এটা 7:13। If each saves ₹3,000, find income of B. সেকশনে আসবে কিন্তু, হ্যাঁ কোনো প্রবলেম নেই। স্যার বলি, হ্যাঁ কত এসছে বলো। 8,000/3। বাহ,
8,000/3। সৌপ্তিক সিংহ আনসার টাইপ করে লিখবে তুমি। কোনো আনসার পাওয়া যাচ্ছে না, কিছু আনসার টাইপ করে লিখতে হবে। তারপর অনিমা খাতুন, তোমারও আনসার পাচ্ছি না। ওকে, তাহলে সবার হয়ে গেছে। অপূর্ব মন্ডল, হ্যাঁ, তাহলে সবার হয়েছে তো। তারপর সরকার, তাহলে আমি অঙ্কটাতে দেখি একটা হিন্স আমার দিল, ইচ সেভস, দুজনেরই সেভিংস কিন্তু 3,000। 3,000 দুজনেরই সেভিংস, তার মানে আমাকে যেভাবেই হোক দুটো ইকুয়াল করতে হবে। হ্যাঁ, দেখছি এবার। চলো এবার আমি দেখি এক্সপেন্ডিচার, এটা হলো, তাহলে সেভিংস কার কিরকম হয় বার করি। এখানে দেখতে গিয়ে আমি দেখছি যে সেভিংস এর কোনো জায়গা নেই, ইনকামের থেকে এক্সপেন্ডিচারই বেশি, আর ওভারঅল যে গ্যাপটা, এর গ্যাপ হচ্ছে 2 ইউনিট, এর গ্যাপ হচ্ছে 5 ইউনিট। ইনকামের থেকে তো এক্সপেন্ডিচার বেশি হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু দুজনের যে ইচ সেভিংস হবে ওই ব্যাপারটাই ভুল হয়ে গেল। কেন? কারণ এখানে গ্যাপ 2 আর এর সেভিংস হলো আমার 5, যদিও হয় আমি ধরে নিলাম ইনকামের থেকে এক্সপেন্ডিচার যাই হোক, তাহলে গ্যাপটা কিন্তু আমার সেম হলো না। তাহলে আমার টার্গেট গ্যাপটাকে ইকুয়াল করা। তাহলে গ্যাপ ইকুয়াল করার একটা নিয়ম আমি কি বললাম, যে নিচের গ্যাপ দিয়ে উপরেরটা মাল্টিপ্লাই, উপরের গ্যাপ দিয়ে নিচেরটাকে মাল্টিপ্লাই। তাহলে আমার এখানকার গ্যাপ হচ্ছে 6, এইখানকার গ্যাপ হলো 3। তাহলে নিচের 6 দিয়ে উপরেরটাকে মাল্টিপ্লাই করলে 5 6 30, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 8 48, আর উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই 5 6 30। কি বলছো বলো? আপনি যেটা করছেন ঠিক আছে, বলছি আনসার বেরিয়েছে 16,000। দেখছি, আচ্ছা, তাহলে উপরে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3 7 21, 3 13 যা 3 13 39, তাহলে আমার এখানে গ্যাপ হলো কত, 9, আর এটার থেকে 9, তাহলে আমার 9 ইউনিট হচ্ছে সেভিংস। তাহলে সেভিংস আমার ইউনিট ওয়াইজ 9 ইউনিট, আর সেটা ইকুয়ালস টু কোয়েশ্চেনে দেওয়া ছিল 3,000। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত হবে, ঐকিক নিয়মে করলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 3,000 ডিভাইডেড বাই 9। 8,000/3 হচ্ছে। দেখছি, আর কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে ইনকাম অফ বি। এবার বলো তো তোমরা কোন পার্টটা নিয়েছো, ইনকাম অফ বি এখন কত ইউনিট? 48 বাকিরা বলো কার কিরকম নিয়েছো, 8 ইউনিট নিয়েছো কি? 8 ইউনিট নিতে হবে না স্যার? হ্যাঁ স্যার 8 ইউনিটই No, নিয়েছি। না, ওটা নেব না, কারণ এইটা নিয়ে আমরা যখন অঙ্ক করতে যাচ্ছিলাম, এইটা দিয়ে আমি অঙ্ক করতে পারিনি, আমি অ্যাপ্রোচ করেছি এই ইউনিট দিয়ে। সব সময় মনে রাখবে, যখনই আমরা কোনো টার্মস কে মাল্টিপ্লাই করব বা ডিভাইড করব বা মডিফাইড করব, তখন আর আগের ভ্যালুটাকে কিন্তু আমরা কনসিডার করব না। তাহলে আমার এখন নতুন ডেটা এইটা 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 এইটা। তাহলে ইনকাম অফ বি ইজ ইকুয়াল টু 48 ইউনিট, এ ইজ ইকুয়াল টু 30 ইউনিট। কেন নিলাম না? কারণ আগের এই ডেটা দিয়ে, এই দিকের ডেটা দিয়ে কিন্তু আমি অঙ্ক অ্যাপ্রোচ করতে পারিনি, কারণ দুটোর সেভিংস আমার ইকুয়াল হচ্ছিল না। এবার এইখান দিয়ে আমি অ্যাপ্রোচ করতে পারবো। তাহলে ইনকাম অফ কার চেয়েছিলাম, কোশ্চেনটা আমার মনে নেই, বি এরটা না এ এরটা? বি বি এর ইউনিট, তাহলে 48 ইউনিট ইজ ইকুয়াল টু 3,000 ডিভাইডেড বাই 9 ইন্টু 48। এবার আমি কাটবো, 3 দিয়ে কাটলে 3 16 48, 3 দিয়ে কাটলে 3 3 যা 9, 3 কাটলে হার। এই 16,000। একজনের আনসার ঠিক হয়েছিল 16,000, 16,000 হচ্ছে আনসার। আনসার ইকুয়ালস টু 16,000। এবার আমি সংক্ষেপে আরো দু একটা করি, বুঝলাম এটা। এবার এজ, প্রেজেন্ট এজ 10 ইয়ার্স, 15 ইয়ার্স করি, নাহলে সবাই ভাববে সবটা অঙ্কে 10 হচ্ছে। 15 ইয়ার্স আফটার, 10 বছর পর, এর বয়সের অনুপাত সাপোজ 3:10, 5:6 করলাম। একবার চেক করে নি, দাঁড়াও। তাহলে কার কার এ ইস টু বি সংক্ষেপে লিখছি। তাহলে ফাইন্ড
প্রেজেন্ট এজ অফ এ এন্ড বি। কোশ্চেনটা লিখে সবাই অঙ্কটা না করে আমার কয়েকটা কথা শুনবে তো। লেখা হয়ে গেলে তোমাদের আমি কি করিয়েছি, এইচসিএফ এলসিএম যেটা করিয়েছি, যারা যারা ক্লাসে ছিলে তাদের কথা বলছি। এইচসিএফ এলসিএম এর এক্সাম হবে ফ্রাইডে 3 PM। বলো কেউ দিতে পারবে 30 মিনিটস এর এক্সাম? যদি নি, নাহলে রাতে নেব। যদি অনেকে ওয়ার্কিং হবো, যদি বলে যে না স্যার দিনে হবে না, তাহলে আমি রাতে নেব। স্যার রাতে নিলে বেটার হয়। রাতেই সুবিধা হয় স্যার। রাত্রিবেলা 9:30, অনলি 30 মিনিটস এর এক্সাম। যা করিয়েছি তার উপর। আচ্ছা কটা অব্দি ক্লাস আছে বলো? 10টা পর্যন্ত। ওকে, 10:15 বলো। 9টা থেকে নেবে? না 10:15 কার কোনো প্রবলেম হবে? স্যার 9:30 থেকে 10, 9টা থেকে নিলে বেটার হয়। 9টা বা 9:30। স্যার 9টা থেকে নিলে ভালো হয়। না 10:15 থেকে বলো। আরে কোনো অসুবিধা নেই, ফোন টোন করার আছে কি কারো? না স্যার, না স্যার। কোনো প্রবলেম নেই, সবার দিকে তাকিয়ে আমি তাহলে করলাম। তাহলে এক কাজ করছি, আরেকটু টাইম কমিয়ে দিয়ে আমি কম সংখ্যা কোয়েশ্চেন কম রাখছি, মাত্র 10 খানা কোয়েশ্চেন থাকছে। 10টা কোয়েশ্চেন, জাস্ট 15 মিনিটস এর এক্সাম। চলো ঠিক আছে, এবার 10টা কোয়েশ্চেনেই বোঝা যাবে তোমরা কিরকম পড়াশোনা করছো। 10 কোয়েশ্চেন 15 মিনিটস, 10:15 থেকে 10:30। এবার সবার টাইমিং এ কোনো প্রবলেম? না স্যার। 15 মিনিটস এর কোয়েশ্চেন। এবার প্যাটার্নটা জেনে নাও, যারা পরীক্ষা দিয়েছো মানে যে দাওনি আগে, তাদের আমি বলি কিরকম প্যাটার্ন হবে। কোয়েশ্চেন সেট থাকবে, টেস্ট অপশনে যাবে। আমার যে অ্যাপে, এই অ্যাপে টেস্ট অপশনে গেলে আমি টেস্ট ক্রিয়েট করব, যখন তুমি একটা পেজ পাবে, এইরকম পেজ পাবে। 10 খানা কোয়েশ্চেন 1 to সাপোজ 10 অব্দি হলো। যদি একটা পেজে 5 খানা কোয়েশ্চেন থাকে, তাহলে অ্যারো ওখানে পাবে দেখতে। ধরো কোনো পেজে আমার 5 খানা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন স্যার বলেছে 10 খানা কোয়েশ্চেন, তাহলে তোমাকে অ্যারোতে ক্লিক করে নেক্সট 5 খানা কোয়েশ্চেনে যেতে হবে। এটা হলো কোয়েশ্চেন। এবার অপশনের দিকে যায়। প্রথমে আসবে অপশন, প্রথম কোয়েশ্চেনের অপশন এ বি সি ডি, এরকম ভাবে অপশন এলো। এখানে অ্যারো দেয়া থাকবে। 1 নম্বরের কোয়েশ্চেনের আনসার কেউ করলে বা ই অব্দি থাকবে, এবিসিডি ই। ধরো কেউ করলে, বি করলে, আনসার করা হয়ে গেল, এখানে অ্যারো দেয়া থাকবে, ক্লিক করবে। এখানে যদি ক্লিক করো তাহলে আমার নেক্সট অপশন আসবে, 2 নম্বর অপশন এলো। কোয়েশ্চেনের পেজ কিন্তু 1 থেকে 5 অব্দি প্রথম পেজে, তারপরের পেজে হবে 5 থেকে 10, বা ধরে হতে পারে যে একটা পেজেই কোয়েশ্চেন আছে পুরো, নেক্সট কোয়েশ্চেন পাচ্ছ না। কোয়েশ্চেন পেতে গেলে কোয়েশ্চেনের সাইডে অ্যারোতে ক্লিক করতে হবে, অপশন পেতে গেলে অপশনের সাইডে ক্লিক করতে হবে। 2 নম্বর কোয়েশ্চেন অপশন। ঠিক আছে, সবার ক্লিয়ার হলো জিনিসটা? মুছে গেলাম, পরীক্ষা স্যার দিলে আরেকবার বুঝতে একটু পারবে। বলুন না স্যার। নালে এক কাজ করছি, আমি একটা ডামি, একটা ডেমো পেপার রেডি করছি, যেটা তোমরা যে কোনো একটা রাফ কিছু একটা আমি করে দেবো, তোমরা ডেমো দেখে নেবে, দিয়ে তারপর আমাকে ফোন করবে বুঝতে পারলাম না বা কোনো প্রবলেম হলে আমাকে দেবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা টাইপ 3 তে চলে যাই। টাইপ 3 কিরকম? আচ্ছা, এখন অব্দি আমি কি, হ্যাঁ কোয়েশ্চেনটা যে দিলেন ওটার আনসারটা। যে কোয়েশ্চেনটা দিলাম আমি ভুলে গেলাম, কি কোয়েশ্চেন ছিল বলো তো? আমি ভুলে গেছি, পুরো আউট অফ দ্য মাইন্ড। আমি পুরোপুরি, প্রেজেন্ট এজ 3:10। হ্যাঁ এ, আচ্ছা 15 ইয়ার্স 3:10, হ্যাঁ 15 ইয়ার আফটার হচ্ছে 5:6। 5:6, এটা 15 বছর পর, এটা হচ্ছে প্রেজেন্ট। তাহলে চা হয়েছে জানতে কারো একটা এজ না, এই দুজনেরই এজ প্রেজেন্ট, চেয়েছিল। প্রেজেন্ট এজ অফ এ এন্ড বি জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে কত আনসার এলো এবার করো তোমরা ধীরে ধীরে। স্যার এর এজ হচ্ছে 6 হোল 2/5।
62/3 তাহলে আর আমি period দেখলাম যে 22 15 বছর পরের বছর কথা বলা হচ্ছে, 15 ইয়ার্স হেন্স, 15 বছর পরে আফটার, তার মানে এরও 15 বাড়বে, এরও 15 বাড়বে। তাহলে আমি ইউনিট ওয়াইজ দেখি, এখানে 2 ইউনিট বাড়লো, এইখানে কিন্তু আমার কম হয়ে গেল, তার মানে গ্যাপ কিন্তু সেম হলো না। তাহলে আমাকে গ্যাপ সেম করতে হবে। গ্যাপ সেম করার আমি নিয়ম শিখেছি যে এই গ্যাপটা কত, গ্যাপটা আমি লিখলাম 1, এই গ্যাপটা কত লিখলাম আমি 7, তাহলে নিচের গ্যাপটা দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এটা হলো 3:10, উপরের 7 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 5 7 35, এই 7 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 7 42, তাহলে আমার গ্যাপটা ইকুয়াল হলো কিরকম, এইটা এটার গ্যাপ হলো 32 ইউনিট, এইটার হলো 32 ইউনিট। তাহলে ইউনিট ওয়াইজ 32 ইউনিট, আর এজের দিক দিয়ে সেটা 15 ইয়ার্স, তাহলে আমি পেলাম 52 ইউনিট ইজ ইকুয়াল টু 15 ইয়ার্স। 1 ইউনিট ইকুয়ালস টু তাহলে 15/32 ইয়ার্স। আর জানতে চাওয়া হয়েছে এর প্রেজেন্ট এজ। এবার আমার কিন্তু এইটা আমি নেব না, এবার আমি এইটাতে যাব। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে পি এর, এইটা হচ্ছে বি এর। কোইন্সিডেন্টলি এখানে আমার দুটোই ভ্যালু সেম, তবুও আমি কিন্তু এই ভ্যালুগুলো নেব। তাহলে এর সি ইউনিট ইকুয়ালস টু জানতে চাইলে 3 15 45 45/32 হচ্ছে এর ব্যাপারে, আর বি এর যদি জানতে চাইতো তাহলে 10 ইউনিট, তাহলে 10 ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করলে 450/32। ছোট ছোট করতেই পারো, 8 দিয়ে কেটে গেলে, 4 দিয়ে কেটে গেতে, বা 2 দিয়ে যদি কেটে যায় কোনো অসুবিধা নেই। আমার এ এন্ড বি এরটা বেরোলো। কত 62 বলছিলে না তোমার, হচ্ছে কি? স্যার বি হচ্ছে 75/16 হবে না? হ্যাঁ, 2 দিয়ে কাটলে যা হবে, কিন্তু তা তো আসছে না ও, 150 না, হ্যাঁ 150/32, 2 দিয়ে কাটলে 16, এটা 75/16। ওকে, আচ্ছা বাজি স্যার মানে এটাই ইয়ে এসেছে। পড়ছে বুঝলে, হ্যাঁ এটা চারিদিকে বাজি পড়ছে, আমি জানি না কে ব্যাটিং করছে। জানো কেউ কিছু স্কোর ফোর? স্যার দুটো পড়ে গেছে স্যার। কার? ইন্ডিয়া? দুটো পড়ে গেছে 7 রানে। 6 রানে, 6 রানে। ইন্ডিয়া? হুম। তো আমাদের এখানে বাজি পড়ছে, কি ব্যাপার? তাহলে তার ওকে, এবার আমরা টাইপ 3 তে যাই। এটা ঠিক এইখানে কিন্তু আমরা ধীরে 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 কিন্তু এবার কঠিনের দিকে এগোচ্ছি। হ্যাঁ, কোনো ভয়ের কোনো কারণ নেই। দেখো এতক্ষণ অব্দি আমরা ওয়ার্ডটা ইউজ করলাম যে ইচ সেভস, ইচ সেভস, ইচ সেভস না হয়ে যদি ডিফারেন্ট সেভিংস ডিফারেন্ট জন করে, তার জন্য আমরা কি রকম কোশ্চেন করবো। আমি একটু কোশ্চেনটা ফর্ম করে নিই, হ্যাঁ, নাহলে নেগেটিভ চলে আসবে আবার। আচ্ছা দাঁড়াও, একটু কোশ্চেন আমি একটু ফর্ম করি, নাহলে নেগেটিভ চলে এলে তোমাদের মেন মোটিভটাই হারিয়ে যাবে। হুম ধরো দুজনের ডিফারেন্ট সেভিং হলো। হ্যাঁ, আমি কোশ্চেনটা পরে চেঞ্জ করে নেবো কিন্তু, হ্যাঁ, কারণ ডেটা এখন এরকম আছে। ধরো এ আর বি দুজনের ইনকাম 3:5 লিখলাম, আর এক্সপেন্ডিচার সাপোজ লিখলাম 2:4। আচ্ছা একটু বড় করি, 8:5, আর দুজনের এক্সপেন্ডিচারের অনুপাত সাপোজ বললাম 6:5 লিখি, 5 করা যাবে না, 7:5 করলাম। ওকে, এরকম আছে। একটু দাঁড়াও, কোশ্চেন নেগেটিভ যাতে না চলে আসে না, তাই জন্য আমি ভাবছি। এটা 9:5 করলাম, 7:4 করলাম, এইরকম ধরো। এবার কোশ্চেন এটাও বলে দিল এ সেভস ₹1000 and B saves ₹2000. Find income of A and B, দুজনেরই বার করব। আগের অঙ্ক থেকে এই অঙ্কের ডিফারেন্সটা বুঝতে পারছো কিনা দেখো। আগের অঙ্কগুলোতে কি ছিল,
ফার্স্ট প্যাটার্ন যেটা আমরা শিখেছিলাম টাইপ 1-এ, এই গ্যাপটা সেম ছিল, প্লাস ইচ সেভস ওয়ার্ডটা ইউজ ছিল। দ্বিতীয় টাইপে দেখলাম গ্যাপটা সেম নেই, বাট ইচ সেভস লেখা আছে। এই অঙ্কে গ্যাপ তো সেম নেই, প্লাস ইচ সেভস না বলে দুজনের সেভিংসটাও আলাদা। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আমরা এবার করছি। প্রথমত আমরা বেসিক ভাবে যেভাবে করি, ছোটবেলায় যেভাবে করেছিলাম সেভাবে বলবো, তারপর এটাকে কিভাবে করা যায় সেটা আমরা দেখছি। তাহলে ছোটবেলার মতো এটা করি, এক্স ধরে করি, তাহলে বুঝতে সুবিধা হবে। অনেকে দুই একজন আবার পালিয়েও গেল খেলার জন্য নাকি। চলো, তাহলে এর ইনকাম কত 9x, বি এর ইনকাম কত 5x, এ সেভস করছে কত 100 টাকা, 1000 টাকা। 1000 টাকা মাইনাস যদি করি, ইনকাম থেকে সেভিংস মাইনাস করলে এর এক্সপেন্ডিচার পাবো 7। এর ইনকাম 9x, এর সেভ করলো 1000 টাকা, ইনকাম থেকে সেভিংস সরিয়ে রাখলে বাকি টাকাটা খরচ। বি এর ব্যাপারে, বি এর ইনকাম 5x, বি এর সেভিংস হচ্ছে 2000 টাকা, আর বি এর সেভিংস কত 2000 হলো, তাহলে তার খরচ কত 4 ইউনিট। আমি এই দুটো রেশিও যদি করি, তাহলে এই হলো আমার রেশিও। এটা বি এর, এটা বি এর, 7:4 দুজনের এক্সপেন্ডিচারের অনুপাত। কর্নার মাল্টিপ্লাই করব, কর্নার মাল্টিপ্লাই করে সলিউশন কিরকম আসছে ধীরে ধীরে বার করি। তাহলে কর্নার মাল্টিপ্লাই করলে 4 9 36x মাইনাস 4000 ইকুয়ালস টু 5 7 35 x মাইনাস 7 2 14,000 হয়ে গেল। সাইড চেঞ্জ করলে 35x 36x মাইনাস 35x ইকুয়ালস টু 14,000 কেন লিখছি, 7 2 1400 নাকি, নেগেটিভ চলে এলো। তো এইটাই ভয় করছিলাম আমি। এটারই অ্যাকচুয়ালি ভয় করছিলাম। 14,000-ই হবে। 14,000 ঠিক আছে, কিন্তু 4,000 মাইনাস 14,000 করতে গেলে তো নেগেটিভ চলে আসবে। মাইনাসে আসছে। আমি এক কাজ করি, শোনো, তোমরা ওই 2,000 টাকাটাকে 200 টাকা করে দাও। হ্যাঁ, 2,000 টাকাটাকে 200 করে দাও। লেখো তো সবাই যে এ সেভস রুপিস 1000 আর বি সেভস রুপিস 200, তাহলে আমার ঠিক থাকবে। এবার তাহলে আমার এক্স এর ভ্যালু হলো আমার 2600। কারোর কোনো আপত্তি আছে? কোয়েশ্চেন আমি ঠিক করেছি, একটু জিরো চেঞ্জ করেছি, তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এবার আমার জানতে চাওয়া হয়েছে কোয়েশ্চেনে যে বি এর ইনকাম, এ এর ইনকাম। এ এর ইনকাম আমি কত ধরেছি 9x, বি এর ইনকাম আমি কত ধরেছি 5x। এক্স এর ভ্যালু বসিয়ে দিলে 9 ইন্টু 2600 ক্যালকুলেট করে যা হবে, আমার গুণ করার দরকার নেই এখন। 5 ইন্টু 2600 গুণ করে আমি আনসার পেয়ে যাবো। বাস, এই হলো আমার বেসিক মেথডে অঙ্ক। এবার আমি এটাকে ছোট করে কিভাবে স্টেপ জাম্প করব সেইটাই আমি, স্টেপ জাম্প মানে তাড়াতাড়ি করার চেষ্টা করব। আমি এইটুকুতে করব, এইটা প্যারালালি থাক, কারণ আমার স্টেপটা বুঝতে সুবিধা হবে। মুছলাম, এইটুকু মুছছি না, আমি জাস্ট কোশ্চেনটাকে ওপরে লিখছি। 9574 এভাবে আছে। এ বি 9574,000 আর এটা 200 টাকা, যা যেরকম ডেটা আছে সব থাক। এটা এ বি, এটা এ বি, উপরে এ, এটা এ বি, এটা এ বি। যাই হোক, এ বি তোমরা বুঝতে পারবে। দেখো আমার কাজ কি হবে, সবাই ভালো করে খেয়াল করো কি করব, কেন করব আমি বলছি পরে। এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো, আর এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করো। অ্যারো দিয়ে রেখেছি, আবার বলুন, বলাটা বলে না। 4 ইন্টু 9 ইউনিট যদি করি, 4 ইন্টু 9 এর সঙ্গে ইউনিট মাল্টিপ্লাই করলে কত হয়? 4 9 কত ইউনিট হয় বলো? 4 ইন্টু 9, 4 ইন্টু 9 36। এখানে আমি লিখলাম 36। এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে কত হবে? 4 ইন্টু 1000 করলে 4000। সবাই খেয়াল করো, পরের স্টেপটা বলো, আমি পরে যাচ্ছি। আগে এই জায়গাটা বলো, কারোর কোনো অসুবিধে? নেই। হ্যাঁ, এবার আমার এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করব। অ্যারো দেয়া আছে দেখো, 5 ইন্টু 7 করলে কত ইউনিট হবে? অ্যারো দেয়া আছে। এইটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে 35 ইউনিট। 7 ইন্টু 200 মাল্টিপ্লাই করলে কত হবে? 1400 ইউনিট, 1400 টাকা।
কারোর কোনো অসুবিধা, মাল্টিপ্লাইটা বলো, কারোর কোনো স্টেপে অসুবিধা হলে এক্ষুনি বলো, নাহলে পুরো ব্যাক করা যাবে না কিন্তু আবার। জাস্ট কোনো অসুবিধা নেই, অ্যারো দেওয়া আছে এখানে, এটার সঙ্গে মাল্টিপ্লাই, এটার সঙ্গে মাল্টিপ্লাই। এইবার এই 36 আর 35 ইউনিটের মধ্যে গ্যাপ কত, ডিফারেন্স কত? 35 আর 36 এর মধ্যে ডিফারেন্স 1 ইউনিট। 1 ইউনিট, তাহলে আমি লিখলাম 1 ইউনিট। আর টাকার মধ্যে ডিফারেন্স কত? 4000 আর 1400 মধ্যে ডিফারেন্স 2600। 2600, তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু হলো 2600। কার ইনকাম চাই? ইনকাম চাই এর। এবার এই অঙ্কের জন্য স্পেশালি মনে রাখবো এর ইনকাম হচ্ছে 9 ইউনিট, তাহলে 9 ইউনিট হচ্ছে এর ইনকাম, তাহলে আনসার হবে 9 ইন্টু 2600, এটা এর ইনকাম। দেখো এর ইনকাম আমার আগের প্রসেসে এইভাবে এসছে। বি এর ইনকাম যদি বলে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট হবে বি এর ইনকাম, তাহলে বি এর ইনকাম যদি চাইতো আমি 5 ইউনিট ইকুয়ালস টু লিখতাম 5 ইন্টু 2600। বলো কোন স্টেপে কারোর কিছু অসুবিধে? না স্যার। পাখি সেন বুঝতে পারছো ঠিকঠাক? দেবসূর্য জানা? স্যার কিন্তু এটা কেন করলাম, এটা লজিকটা বুঝতে পারলাম না, সেটাই। লজিকটা বলছি এবার আমি। তো এটা গুণ হলো কেন, কোনাকুনি গুণ হলো কেন বুঝতে পারলাম না। গুণ গুণ করলাম কেন বলো তো? এটা মেরি মার্জি, আনসার বোঝানোর জন্য। এটা শর্ট প্রসেসটা শর্ট, তাই জন্য গুণ করলাম, ঠিক আছে? এবার আমার যে ধীরে ধীরে যাচ্ছি, তবুও লজিকটা দেখো, ডেসক্রিপটিভটা আমি লিখে রেখেছি। দেখ এইখান থেকে এটা করেছিলাম, তখন মাল্টিপ্লাই করেছিলাম, মনে পড়ে? 4 9 কত বলতো? এই যে 4 9 36, 5 7 35, বুঝতে পারছো? দেখো এই যে মাল্টিপ্লাই করেছিলাম 36 35, এই যে 4 9 36, 5 7 35। ক্লিয়ার কি? এবার লজিকটা অঙ্কন। হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ আছে। স্যার। ঠিক আছে, ওকে। তাহলে হ্যাঁ, যে আরেকজনের কোয়েশ্চেন, আদিত্য স্যার সেম প্রসেসটা কি সেকেন্ড টাইপেও করা যাবে? ইয়েস, একদম কারেক্ট, করা যাবে। সেকেন্ড প্রসেসেও করা যাবে, সেকেন্ড টাইপেও করা যাবে, ফার্স্ট টাইপেও করা যাবে। সেকেন্ড টাইপের একটা ডেটা বলো, যে অঙ্কগুলো আমি করিয়েছি সেকেন্ড টাইপে করো তো, সেকেন্ড টাইপেও আমি এটা অ্যাপ্লাই করব। সেকেন্ড টাইপের ফার্স্ট অঙ্কটা কেউ একজন বলো, সুভাষিস গুপ্ত আনসারটা একটু কোয়েশ্চেনটা ডিকটেট করো তো। সেকেন্ড টাইপ যেটা করিয়েছিলাম, ফার্স্ট কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন এমনি যেটা এক্সাম্পল দিয়েছিলাম, ডেটা গ্যাপ ইকুয়াল করা, ওটা বলার দরকার নেই, কোয়েশ্চেন বলো। স্যার প্রেজেন্ট এজ অফ এ এন্ড বি হচ্ছে 3:5, 3:5, আর 10 ইয়ার্স আফটার 2:3। 2:3, দুজনেরই 10 ইয়ারের পরে। এটাও 10 ইয়ার, এটাও 10 ইয়ার। ইয়ার দেখো, খেয়াল করো, এখানে 1000 রুপিস লিখেছিলাম, এখানে 200 রুপিস লিখেছিলাম, জাস্ট প্রসেসটার আগে। এবার আমি প্রসেসটাই এখানে আমি বার করি, কর্নার মাল্টিপ্লাই করব, এটা মাল্টিপ্লাই করব, 3 3 যা 9, 3 3 যা 10, 5 2 এ 10, এই যে কর্নার ভুলে যেও না কিন্তু, 5 2 এ 10, 10 2 এ 20। এবার 1 ইউনিটের গ্যাপ সমান 10। এখানে একটু গন্ডগোল হলো, 3:5 ডেটা গুলো ঠিক ছিল কি? তাহলে আমি দেখলাম 1 ইউনিট ইকুয়ালস টু হলো আমার 10 ইয়ার্স। এখানে গ্যাপটা বড্ড প্রবলেম হলো, কারণ হচ্ছে একজনের বেশি একজনের কম হলো। আর প্রেজেন্ট এজ অফ এ 3 ইউনিট ইকুয়ালস টু, তাহলে কত হলো? 30। মেলেনি বোধহয় আনসার, দেখে নাও। কারণ ডেটা ভুল করলে কেন হলো, যে এটা 9 এটা 10 বেরোলো, এটা 30 এটা 20। ওটা এক্সাম্পলের ডেটা ছিল, পরের কোশ্চেনটা পরে। স্যার ওটা এক্সাম্পলের ডেটা ছিল, পরের আরেকটা কোশ্চেন আছে। আচ্ছা, ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্কগুলো বলো না একটা দেখি। ইনকাম এক্সপেন্ডিচার স্যার বলছি 9:5, বলো তো। 5 ইনকাম রেশিও তো,
ইনকাম রেশিও, হ্যাঁ 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 9:5 ইনকাম রেশিও, হ্যাঁ আর 7:4। 7:4। আর দুজনের সেভিংস কত ছিল? দুজনের সেভিংস ছিল আপনার 1000 আর 200 না, এটা তো হলো তো এক্ষুনি। হ্যাঁ স্যার বলছি ইনকাম আর রেশিও হচ্ছে 5:8। এটা আমি বলছিলাম যেটা আপনাকে বলবো। আচ্ছা ধরো এই ডেটা ছাড়ো বাদ দাও, আমি অঙ্কে করি এটার অ্যাপ্লিকেশন, আমি নিজেই বানাচ্ছি কোশ্চেন। ধরো এই রেশিওটাই আছে, হ্যাঁ, আর দুজনের সেভিংস ডিফারেন্ট। ধরো একজনের দিয়ে দিলাম আমি 800 আর একজনের দিলাম 400। অ্যাকচুয়ালি নেগেটিভ চলে আসার ভয় আছে, ওই জন্য আমি যে কোনো ডেটা নিচ্ছি না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ধরো এর 800 হলো আর এই নিলাম 400 হলো। আমরা যে প্রসেসটা শিখলাম সেইভাবে যদি করি, তাহলে আমার এটা কর্নার মাল্টিপ্লাই করবো, এটা কর্নার মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হবে আমার 4 9 36, এইদিকে হলো 5 7 35। এটা যদি আমার মাল্টিপ্লাই করলে 4 8 32 আর 4 7 28। বাস, আমার যদি এরকমই অঙ্ক থাকতো কোনো প্রবলেম নেই। 4 8 32, 4 7 28, 280। এর গ্যাপ হচ্ছে 1 ইউনিট আর এর গ্যাপ হচ্ছে আমার 400 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 400 টাকা। যদি এর ইনকাম চাইতো তাহলে 9 ইউনিট ইকুয়াল টু 3600 টাকা বেরিয়ে যাবে। কোনো ডেটা কোনো প্রবলেম হবে না, যে কোনো এইরকম অঙ্কে আমরা এটার অ্যাপ্লাই করতে পারি। ওকে স্যার, ঠিক আছে, আজকে এই তিনটেই টাইপ থাকলো, আর বেশি কিছু নয়। আমি হোমওয়ার্কের পেজ জাস্ট একটা ছোট্ট পেজ দেবো, পুরো বড় চ্যাপ্টারটা একসাথে দেবো না। আজকে যে টাইপের অঙ্ক করিয়েছি তার উপরেই কোশ্চেন আমি এখনই ছবি পাঠিয়ে দিচ্ছি। বেশি অঙ্ক নেই, 10 12টা অঙ্ক আছে। ইন বিটুইন যারা আগের ক্লাসে ছিলে, নতুন যারা মানে আজকে এসছো তাদের এক্সাম দেওয়ার দরকার নেই। আগে যাদের ছিলে তাদের হচ্ছে এইচসিএফ এলসিএম যা যা করিয়েছি তার উপরে পরীক্ষা হবে ফ্রাইডে 10টা 15। ওকে, স্যার এই থ্যাংক ইউ অল। ফ্রাইডে, এই ফ্রাইডে। স্যার আমি হ্যাঁ বলো। প্রিভিয়াস ভিডিওগুলো পেয়ে যাব? মানে আমি এই টেকমিন্ট অ্যাপে আপনার প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে, পেয়ে যাব তো দেখতে? হ্যাঁ 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 হ্যাঁ, সব ভিডিওগুলো ঠিক আছে, আপলোডেড আছে, এগুলো দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার। আজকের মতো এটুকুই থাকলো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট স্যার। স্যার এরপর কবে পড়াবেন? এরপর মানডে, টুইসডে যেরকম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা ঠিক আছে। ঠিক আছে, আর কারোর কিছু থাকলে বলো। ওকে, রাখলাম তাহলে, আজকের মতো এটুকুই থাকলো। টুইসডে তার নেক্সট ক্লাস তাহলে টুইসডে 8টার সময়, রাত্রি 8টা যেরকম ক্লাস হয়। ওকে,